ভাবে তারা সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং এই প্রোগ্রাম থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন এই সেশন পরিচালনার জন্য সেশন মডারেটর জনাব জাভেদ জাসিমকে অনুরোধ জানাচ্ছি এবং আমরা একটু সবাইকে অনুরোধ জানাবো যে যেহেতু আমাদের একটা সেশনের পরে আরেকটা সেশন শুরু হয়ে যাবে এবং পরের সেশন অতিথিবৃন্দ উপস্থিত আছেন, সো আমরা যাতে সময়ের দিকে একটু লক্ষ্য রাখি, সবাই যাতে যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে আমরা কথা শেষ করতে পারি, যাতে পরবর্তী সেশনটা সঠিকভাবে পরিচালনার সুযোগ দিতে পারি। পরবর্তী লাইভে টু পকেটে চালাবে, হ্যাঁ, যতক্ষণ যায় যাওয়ার পরে ছবিগুলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক আজকের এই জাতীয় কনভেনশনে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রোগ্রামটি উদ্বোধনী সেশন একটু আগে শেষ হয়েছে। এটি নির্ধারিত সময় শেষ না হতে পারার জন্য আমি প্রথমে আয়োজকদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই জাতীয় কনভেনশনের প্রথম সেশন অর্থনৈতিক পুনর্গঠন, দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান বিষয়ক এই আলোচনায় আজকে আমাদের মাঝে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত আছেন জনাব আসিফ খান, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এবং চেয়ারম্যান এজেএমসি লিমিটেড। উপস্থিত আছেন জনাব শামস মাহমুদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। উপস্থিত আছেন জনাব ফাহিম মাসরুর, সিইও bdjobs.com। আমাদের মাঝে আরো উপস্থিত আছে ডক্টর AKM ওয়ারিসুল করিম, ডিন, স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স এবং অধ্যাপক, ফাইন্যান্স বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। উপস্থিত আছেন ডক্টর এম মাসরুর রিয়াজ, চেয়ারম্যান এন্ড সিইও, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। উপস্থিত আছেন জনাব হাসনাত আব্দুল্লাহ, এমপি, মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল এনসিপি। এবং আজকের এই সেশন চেয়ার হিসেবে উপস্থিত আছেন জনাব সার্জিস আলম, মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল এনসিপি। আপনারা জানেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের সময় আমাদের অর্থনীতি, আমাদের ব্যাংকিং খাতকে একেবারেই ধ্বংসের ডাল প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের ব্যাংকগুলোকে দলীয় অলিগারদের দ্বারা একেবারে নিঃশেষ করে ফেলা হয়েছে। সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে একেবারে দেউলিয়া ডাল প্রান্তে নিয়ে গিয়েছে। একই সাথে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার মাধ্যমে দেশের অর্থনীতিকে একেবারেই নাজুক এবং ভঙ্গুর একটি পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়েছিল। সেখান থেকে 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা সেই ভঙ্গুর অর্থনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা হিসেবে কিছু সংস্কার কার্যক্রম হাতে নিতে দেখেছিলাম বিগত অন্তর্বর্তীকালীন সরকারকে। আমরা আশা করেছিলাম নির্বাচিত সরকার, জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত সরকার জনগণের অভিপ্রায়, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই সংস্কারগুলোকে বাস্তবায়ন করবে এবং বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং সেক্টর এবং অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে এই রিলেটেড সেই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে চলতে দেবে। কিন্তু আমরা দেখতে পেলাম মব সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠানে যে দলীয়করণ, যে রাজনীতিকরণ এবং সংস্কার বাস্তবায়ন না করার মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি দেশে জ্বালানি সংকট এবং অর্থনৈতিক চরম অস্থিতিশীলতা। এই সকল বিষয় নিয়েই আমাদের আজকের এই আলোচনা। আমি আলোচনার শুরুতেই প্রথমে জনাব আসিফ খান, ওনার কাছে যেতে চাই। আমরা জানি আপনি ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট। আপনার কাছে আমাদের জিজ্ঞাসা থাকবে বর্তমানে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কি ধরনের সংকটে পড়ছে, সংকটের মুখে আছে, আর ক্যাপিটাল মার্কেটের কার্যকর সংস্কার করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া দরকার। আমরা আরো জানতে চাই যে আমরা দেখতে পাচ্ছি সরকার অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে লোন নিচ্ছে প্রচুর পরিমাণে, এমনকি টাকা ছাপানোর খবরও মিডিয়ায় আসছে।
এই হাই পাওয়ার্ড মানি মার্কেটে এটা কি কোনো একটা ইমব্যালেন্স সৃষ্টি করবে কিনা, সরকারকে যেন ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিতে না হয় সেজন্য আমাদের বন্ড মার্কেটকে কিভাবে ঢেলে সাজানো উচিত, এই সকল বিষয় নিয়ে আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনবো। জনাব আসিফ খান। প্রিয় আলোচক, একটু আপনার সময় 10 মিনিট। আসসালামু আলাইকুম। আমাকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। তো প্রথমটা ছিল পুঁজিবাজার নিয়ে। পুঁজিবাজার আসলে বাংলাদেশে জেনারেলি একটু আনএড্রেস একটা ইস্যু। আমরা এটাকে খুব একটা অ্যাটেনশন দিই না, কারণ বাংলাদেশ আসলে ব্যাংক নির্ভর একটা অর্থনীতি। উদ্যোক্তাদের যে মূলধন বা ক্যাপিটাল লাগে সেটা একটা বড় অংশে ব্যাংকিং খাত থেকে আসে। আর আজকে পুঁজিবাজারের ইম্পর্টেন্সটা উঠে আসছে এই কারণে আমরা সকলে জানি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর গত বেশ কিছু বছর খুব টাফ ডিফিকাল্ট টাইমসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের প্রচুর ব্যাড লোন মন্দা ঋণ তৈরি হয়ে গেছে এবং ব্যাংকিং খাতের নিজস্ব মূলধন সংকট হয়ে গেছে। একটা ব্যাংকিং খাতের যখন মূলধন সংকট হয় তখন উদ্যোক্তারা চাইলেও তার থেকে লোন নিতে পারে না। তো সেই ক্ষেত্রে পুঁজিবাজার হচ্ছে একটা অল্টারনেটিভ। তো এইখানে যদি পুঁজিবাজারের যে কোর ইস্যুস গুলো রিসেন্ট যে ইস্যুগুলো, একটা বড় সমস্যা হচ্ছে যে একটা বাজারের কথা আপনি চিন্তা করেন, পুঁজির বাজার বা যে কোনো বাজারই হোক, এটা আসলে বায়ার এন্ড সেলারের একটা মার্কেট প্লেস। মানে এক পক্ষ ওখানে আসবে কিনতে, এক পক্ষ আসবে বিক্রি করতে। তো ক্যাপিটালের যখন বাজার হয়, পুঁজির বাজার হচ্ছে ক্যাপিটালের বাজার, সেই বাজারে আসলে আপনার অনেকগুলা ইনভেস্টেবল ইনস্ট্রুমেন্ট, ভালো সংখ্যক কোম্পানি থাকা উচিত যেগুলো আপনি বিনিয়োগ করতে পারবেন। কিন্তু অত্যন্ত দুঃখের যে বিষয়টা, বাংলাদেশে আসলে এই জায়গায় গত 20-30 বছর ধরে আসলে মার্কেটের ডেপ তৈরি হয়নি। আপনি যদি চিন্তা করেন যে যে কোম্পানিগুলো আসলে গভর্নেন্স ভালো, যে কোম্পানিগুলো আসলে জেনারেলি রেভিনিউ বা প্রফিট গ্রোথ হচ্ছে, এরকম সংখ্যক কোম্পানির সংখ্যা আসলে খুবই খুবই কম আমাদের বাজারে। সেখানে একটা বিনিয়োগকারী এসে তার কাছে এনাফ অপশনস নাই বিনিয়োগ করার। তো এইটা একটা খুব ক্রিটিক্যাল এরিয়া যেটা আসলে আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং গত কয়েক বছরের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা দেখেছি যে এটা এই যে প্রক্রিয়াটাকে আমরা বলি আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, সেখানে তেমন কোনো কোম্পানি বাজারে আসলে আসতে পারেনি। দ্বিতীয় পয়েন্ট পুঁজিবাজারে যদি আমরা আনি, সেটা হচ্ছে গিয়ে যে বন্ড মার্কেট। সো এইটা হচ্ছে কি আরেকটা মোটামুটি আনএড্রেস ইস্যু বলা চলে, যে বাংলাদেশের মানে একটা ভিউ ছিল এবং খুব রিসেন্ট পর্যন্ত যে এসইসি অ্যাজ দ্য রেগুলেটর, তার কাজ শুধুমাত্র শেয়ার বাজার কেন্দ্রিক এবং শেয়ারের দাম বাড়ানোটাই তার একমাত্র কাজ। অ্যাকচুয়ালি দুইটা ভিউই রং। এসইসি অ্যাজ দ্য রেগুলেটর হচ্ছে সমস্ত ধরনের ক্যাপিটাল, সেটা হয়তো স্টক, সেটা হতে পারে বন্ড, সেটা হয়তো কোয়াজি ইনস্ট্রুমেন্ট আমরা বলতে পারি, এবং ডেরিভেটিভস, অপশনস, সবকিছুরই রেগুলেটর কিন্তু আসলে এসেছে। তার পরিধি শুধুমাত্র শেয়ার মানে স্টক কেন্দ্রিক না। এটা যেরকম রং। দ্বিতীয় ভুলটা হচ্ছে গিয়ে যে আমরা মনে করি যে ভালো বাজার বলতে হচ্ছে শেয়ারের দাম বাড়ানো। আসলে এসইসি অ্যাজ দ্য রেগুলেটর, তার দায়িত্ব এটা না যে শেয়ারের দাম বাড়ানো। শেয়ারের দামের মধ্যে আছে একটা দেশের অর্থনৈতিক সিচুয়েশন, সুদ হার কিরকম, মনিটারি পলিসি কিরকম, গ্লোবাল ইকোনমিক কন্ডিশন, এই সবকিছুই হচ্ছে গিয়ে শেয়ারের দামে রিফ্লেক্টেড। রেগুলেটরের যে কাজটা সেটা হচ্ছে কি আপনার যেটা একটা ফেয়ার প্র্যাকটিস এখানে চলে, সেখানে যে আইনগুলো আছে আইনগুলোকে আপ টু ডেট রাখা, এই তারপর হচ্ছে গিয়ে যে আইনের ভঙ্গকারীদেরকে প্রপার পানিশমেন্ট দেওয়া, কেউ যদি আনডিউ অ্যাডভান্টেজ সাথে না পায় সেগুলো কেয়ার করা, সেটা হচ্ছে তার কাজ। তো এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় যে বন্ড মার্কেটটাকে ডেভেলপ করার একটা খুব ক্লিয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিছু পজিটিভস ছিল গত কিছু বছরে, সেটা হচ্ছে যে এর আগ পর্যন্ত কিন্তু মানে ইন্ডিভিজুয়াল পর্যায়ে, মানে আমরা যারা ইন্ডিভিজুয়াল পর্যায়ে আমরা কিন্তু বন্ড মার্কেট বলতে আসলে আমরা টাকা নিয়ে কি করতাম, ফিক্সড ডিপোজিট করতাম অথবা সঞ্চয়পত্র কিনতাম। হ্যাঁ, কিন্তু সরকারি ট্রেজারি বিল বা বন্ড যে একটা ইনভেস্টেবল অপশন, সেটা নিয়ে আমরা কখনো চিন্তাই করি নাই। বাট গত কয়েক বছরে এটা কিন্তু ভালো একটা পপুলারিটি বেড়ে গেছে সব জায়গায়। সো এই জায়গায় বহু কাজ করার জায়গা আছে। এবং একটা হচ্ছে যে আপনার গ্রাহক পর্যায়ে সরকারি বিল বন্ডকে কিনাটাকে আরো সহজীকরণ করা। যেহেতু আপনি সঞ্চয়পত্র চাইলে যে কোনো ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে কিনতে পারছেন, কিন্তু ট্রেজারি বিল বন্ডের যে প্রসেসটা সেটা আরেকটু কমপ্লিকেটেড, সেটাকে আরো সহজ করা যেতে পারে। সিমিলারলি আরেকটা মার্কেটের যে ডেভেলপমেন্ট শুরু হয়েছে একেবারে আর্লি স্টেজে, সেটাকে আমরা বলি ইসলামিক বন্ড মার্কেট, মানে সুকুক যেটাকে বলা হয়। তো সরকার কিন্তু বেশ 6, 7, 8টা সুকুক ইস্যু করেছে। এগুলো সুকুকগুলো লং টার্ম, মানে বন্ড যেগুলো বলছি,
আর এখন ওরা শর্ট টার্ম ইসলামিক প্রোডাক্টস এর দিকেও কাজ করছে, কিন্তু এখানে যে চ্যালেঞ্জটা হয় যে এইটা যে একটা নতুন সুযোগ আসছে যাতে আমি বা আপনি আবেদন করে কিনতে পারবো, এটার প্রচারে কিন্তু ঘাটতি আছে। অনেকেই বাংলাদেশে যারা ইসলামিক ইনভেস্টমেন্ট করতে চায় তারা কিন্তু জানেন না যে এই অপশনটা অলরেডি অ্যাভেলেবল, কিন্তু এটা যেরকম জানেন না প্রক্রিয়াটাও জানেন না। তো এই জায়গায় আমরা ফাইন্যান্সের ভাষায় যে কোনো ভাষায় বলি ডিস্ট্রিবিউশন, যে আমি একটা জিনিস গ্রাহক পর্যায়ে পৌঁছতে চাই, বিনিয়োগকারী পর্যন্ত পৌঁছাতে চাই, সেই ডিস্ট্রিবিউশনটাতে এবং এটার যে মার্কেটিংটাতে এই অপশনগুলো আছে সেখানে আমাদের অনেক কাজ করা দরকার। যেহেতু সময় স্বল্প আমি অন্য একটা টপিকে কাজ করি। একটা পয়েন্ট চলে আসছিল হচ্ছে যে সরকারের যে বাজেট ঘাটতি রিলেটেড একটা পয়েন্ট আসছিল, যে ঘাটতিটা মিট করানো হচ্ছে কি ট্রেজারি ব্যাংক বরং এর মাধ্যমে, এবং ওই প্রক্রিয়ায় আসলে এটার কারণে অর্থনীতিতে কিছু অ্যাডভার্স ইম্প্যাক্ট করছে কি করছে না। আসলে বাজেট ঘাটতিটা তো কস্টটা আমার দেখতে হবে। ছিল ব্যাংকিং খাতের যে মূলধন ঘাটতি, যে এখানে হাজার হাজার কোটি টাকার শর্টফল হয়ে গেছে, সেটাকে আপনি কোথেকে মেটাবেন, সেটা একটা। আরেকটা বিষয় রয়ে গেছিল যে পাবলিক সেক্টর ওয়েজ রিভিশন, মানে বহু বছর ধরে স্যালারি রিভিশন ছিল না। আর এছাড়া এখন রিসেন্ট যুদ্ধের কারণে যেটা আসছে, যে আপনারা জানেন যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ এনার্জি সাবসিডি তৈরি হয়েছে, সেটা কাভার করা হবে। তো এই সকল অ্যামাউন্ট গুলো তো আসলে আপনার সরকারের এবং তার যে পরিচালনা ব্যয়টা তো ওগুলো তো আছে, সেগুলো একটা সিগনিফিক্যান্ট প্রেশার তৈরি করছে, এবং সরকার অলরেডি হচ্ছে তার ডেফিসিট ফাইন্যান্সিং এর অ্যামাউন্টটাকে বাড়িয়েছে। এবং এটার ফলে মানে এটার যে প্রক্রিয়াটা আমরা যে প্রক্রিয়াটা ফলো করি, এতে মানি সাপ্লাই গ্রোথ হওয়ার চান্স তো আছে আর কি। তো এখন এইটার সলিউশনটা আসলে কি? সলিউশন আসলে একটাই, আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন ভাবে আপনার রাজস্ব বাড়াতে হবে। আপনার হচ্ছে গিয়ে রাজস্ব ছাড়া যে সকল সাবসিডি আপনি রাখতে পারছেন না, সেখানে আপনার কিছু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। এটা অর্থনীতির উপর হয়তো কঠিন প্রেশার পড়তেই পারে, কিন্তু এত পরিমাণ সাবসিডি আমাদের দেশ আসলে ব্যয় করতে পারবে না বা বহন করতে পারবে না। সেই জায়গায় কিছু কঠিন ডিফিকাল্ট স্টেপস নিতেই হবে, এছাড়া আসলে কোনো আমি অপশন দেখছি না। আর রাজস্ব একটা বড় এরিয়া, এটা নিয়ে আসলে অনেক কাজ করার জায়গা আছে। আর সাবসিডির ব্যাপারে যেটা আমি বলছি, দেখেন যে আমাদের আমরা এনার্জি প্রাইসের একটা অ্যাডজাস্টমেন্ট করেছি, সেটা হচ্ছে তেল লেভেলে, কিন্তু ইভেন ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়ে আছে, যে আমাদের অন অ্যাভারেজ হচ্ছে আপনার কাস্টমাররা পে করছে 6 টাকা পার ইউনিট, কিন্তু সরকারের কস্ট হচ্ছে 12 টাকা। মানে এই যে ডেফিসিটটা, এটা সিগনিফিক্যান্ট ডেফিসিট। এটাকে যদি আমি অ্যাড্রেস করতে না পারি, তাহলে সরকারের বড়ই কমবে না। সেই ক্ষেত্রে অর্থনীতি যে ক্রেডিটটা তৈরি করে তার বেশিরভাগই সরকারের কাছে চলে যাবে, প্রাইভেট সেক্টর পুরোপুরি বঞ্চিত হবে, এবং প্রাইভেট সেক্টরে জব ক্রিয়েশনও ব্যাহত হবে। তো এগুলো সবকিছু মিলিয়েই আসলে আমাদের মানে প্রবলেমগুলো সলভ করতে হবে। এইগুলো আমি থামছি। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার খান। এবার আমি চলে যাব শামস মাহমুদ ভাইয়ের কাছে। আপনি ঢাকা চেম্বার অফ কমার্সের সভাপতি ছিলেন। আপনার কাছে জানতে চাই, বেসরকারি খাতের প্রবৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগের লক্ষ্যে কি কি রেগুলেটরি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন? দেখেন, আমি যেটা মনে শুরু প্রাইভেট সেক্টর নিয়ে সবাই, কিন্তু যখন পলিসি দেখি, পলিসিগুলো কিন্তু ডিকটেট করে লার্জ ইন্ডাস্ট্রি, যারা বড়, ওনারাই কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকজন উনি ওনাকে জিজ্ঞেস করলো যে আপনাদের সমস্যা কি, আমাকে বলেন, আমরা একটা পলিসি রিফ্লেকশন আনবো। ওখানে কিন্তু যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন যে যারা গিয়েছে ওনারা কিন্তু সবাই লার্জ ইন্ডাস্ট্রি, বড় প্রতিষ্ঠান। ওনাদের কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স, এই যে পুঁজি কিভাবে নেবে, উত্তোলন কিভাবে করবে, ওনাদের কিন্তু সমস্যা হয়। সমস্যা কার হয়? এসএফজি যারা। আপনি বিগত ইভেন ইন্টারিম গভর্নমেন্টের সবাই আপনি যদি দেখেন, সবসময় প্রাধান্য কি পাচ্ছে? ফরেন ইনভেস্টমেন্ট কিভাবে আসবে, কিভাবে আসবে, ব্যবসা কিভাবে ব্যবসা করবে, কিন্তু অ্যাকচুয়াল যে সমস্যা যেখানে, ওখানে কিন্তু কেউ অ্যাড্রেস করছে না। এখনো কিন্তু আমরা যে ডিসকাশন গুলো হচ্ছে, কিন্তু দেখছি না যে এসএমইর কথা এখানে। তো আমাদের ব্যাংকিং স্ট্রাকচারে কিছু সমস্যা আছে, যেটা আমরা সবাই জানি। বিগত দিনের যে ডিসিশন গুলো ছিল, তারপরে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা পালন করেছে, এগুলোর কারণেই কিন্তু আজকে এখানে আমরা বুঝেছি। কিন্তু যখনই পলিসি মানে জিনিসটা ঠিক করতে কিভাবে যখন ডিসকাশন গুলো আমরা করি,
আমরা কিন্তু অ্যাজিউম করে দিচ্ছি যে সবকিছু ঠিক হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে, সবকিছু ভালো চলছে। এখন ওইটাকে কিভাবে ঠিক করা যায় ওইটাকে ডিসকাশন করছি, কিন্তু ডিসকাশন কিন্তু ওখানে করা উচিত না। কারণ জিনিসটা হলো যে ফর এক্সাম্পল প্রাইভেট সেক্টর ক্রেডিট, বেসরকারি খাত সরকার বিভিন্ন আপনারা যদি দেখেন বিগত কয়েক বছর ধরে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমছে। এবং এখন যেটা হয়েছে সরকার যে বাজেট দিয়েছে এখানেও কিন্তু বড় একটা অংশ যেটা ওনারা নিচ্ছে কিন্তু ব্যাংকিং খাত থেকে নিচ্ছে। এখন ব্যাংকিং খাত থেকে যখন ওনারা ঋণ নিবে, সরকার যখন ঋণ নেয়, একটা ব্যাংক যখন আমার চেহারা দেখবে এবং সরকারের চেহারা দেখবে, উনি কিন্তু আমাদের লোনটা দেবে না, উনি সরকারকেই লোন দেবে। তখন কি হবে, ব্যাংক ইন্টারেস্ট রেট যদি বাড়িয়েও দেয় তখন আমার কিন্তু উচ্চ ইন্টারেস্ট যে রেটটা আছে ওই রেটে গিয়ে কিন্তু আমার ইন্টারেস্টটা নিব আমি। তো তখন কি হচ্ছে, তখন কিন্তু ক্ষুদ্র এসএমই যারা আছে ওনারা কিন্তু অ্যাক্সেস একদম বন্ধ হয়ে যাবে, অথবা ধরেন ওনারা যে কোলাটারাল থাকে যেটা, হ্যাঁ ওইটাই দেখবেন মেজরিটি ক্ষেত্রে নিচ্ছে এবং লার্জ যে ইন্ডাস্ট্রিগুলো ওনারা কিন্তু টিকে যাচ্ছে। তো এটা কিন্তু যেমন জুলাইয়ের আন্দোলনে অনেক কিছু ছিল, কিন্তু একটা মেজর পার্ট কিন্তু ছিল জব ক্রিয়েশন। জব ক্রিয়েশন কিভাবে করবেন, আমি যদি যে ব্যবসাগুলো এখন সফল আছে আমি যদি ধ্বংসের দিকে চলে যাই, তাহলে আপনি বারবার বলছেন যে নতুন ইনভেস্টমেন্ট আসবে, নতুন করে জব ক্রিয়েশন হবে, কিন্তু এক্সিস্টিং যে ব্যবসা যেটা আছে ওনারও যদি ধ্বংস হয়ে যায় তাহলে আপনি জব ক্রিয়েশন কোথায় করবেন? কারণ এখানে অনেক কিছু আছে। এখন গ্লোবাল যে ক্লাইমেট আমরা সবাই জানি, যেমন ইরানে যেটা হচ্ছে, যে যুদ্ধ হচ্ছে, ওটার কারণে জ্বালানির যে ইম্প্যাক্ট যেটা পড়ছে, এখানে কিন্তু ডিসরাপশন, এই যে মানে এখানে উচ্চ মূল্য যে ডিজেল ধরেন এখন কিনতে লাগছে ব্যবসায়ী, স্পেশালি ধরেন যারা অ্যাগ্রো সেক্টরে আছে, এটা আলটিমেটলি পাস ডাউন করবে কনজিউমারের এন্ডে, যারা সাধারণ ক্রেতা ওনাদের কিন্তু বহন করতে পারবে। তো সবকিছু নিয়ে যখন আমরা কথা বলি আমরা কিন্তু ধরে নিচ্ছি যে সবকিছু স্বাভাবিক আছে। যেমন ব্যাংকিং সেক্টরের একটা যেটা বড় যে মানে যেটা একটা সমস্যা যেটা হচ্ছে, আমরা যখনই কথা বলি আমরা ব্যাংকের মালিক নিয়ে কথা বলি, ব্যাংকের কিন্তু মালিক বলে কিছু নেই, এখানে স্পন্সর ডাইরেক্টর থাকে। হ্যাঁ, এখানে আমি এখন যদি হাসান আব্দুল্লাহ সাহেব যদি বলে উনি দেবিদারের মালিক, এরকম একটা জিনিস হয়ে যায়। উনি কিন্তু মালিক না, ওনাকে ওনাদের জনগণ ভোট দিয়েছে এবং উনি ওনার প্রতিনিধিত্ব করছে। এখন ওনার যারা কনস্টিটিউয়েন্ট, যারা ওনার ভোট দিয়েছে এবং দেবিদারের যারা এলাকাবাসী, ওনারা যাতে মানে সবকিছু ধরে নির্বিচ্ছিন্ন ভাবে সরকারের যে ইলেকট্রিসিটি কানেকশন, গ্যাস কানেকশন নির্বিচ্ছিন্ন ভাবে পায়, পানি পায়, কৃষক সার পায়, ঠিক চয়, এটা ওনার দেখার দায়িত্ব। তো ব্যাংকও কিন্তু যারা স্পন্সর ডাইরেক্টর, ওনাদের যে জিনিসটা ওটা হলো যে যারা ওখানে আমানত রাখে ওনারা যাতে ঠিক করে রাখে, হ্যাঁ, এবং যে চেকস এন্ড ব্যালেন্স আছে, যে কাকে লোন দিচ্ছে, উনিকে ডিফল্টার নাকি, এইগুলো ঠিক করে পর্যবেক্ষণ করা। তো এই বেসিক জিনিসটা যদি আমরা যদি সবসময় ভুল করে ফেলি, যে মালিক ভাবে ঠিক করি, তখন কিন্তু সমস্যাগুলো শুরু হয়। এবং এখানে একটা জিনিস আছে যে সবচেয়ে মানে প্রাইভেট সেক্টরের জন্য সবচেয়ে সুবিধা যে জিনিসটা হলো যে ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর হবে, কারণ ওখানে কিন্তু কোনো যোগ্যতা লাগে না, এক ফোটো যোগ্যতা লাগে না। আপনি শিক্ষা দিয়েছে, আপনার শিক্ষাও লাগবে না, আপনার জাস্ট টাকা থাকলে আপনি একটা ব্যাংকের ইনভেস্টমেন্ট করে আপনি ওখানে স্পন্সর ডাইরেক্টর করবেন। কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা লাগে। তো ব্যাংকিং সেক্টরে এভরিথিং স্ট্যান্ডস ফ্রম দ্য কোয়ালিটি অফ দ্য স্পন্সর ডাইরেক্টরস। ওখানে যারা যাচ্ছে ওনাদের কোয়ালিটি যেরকম, ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা রিফ্লেকশন আমরা দেখছি, ব্যাংকিং সেক্টরও ওরকম পরিণত হয়েছে। এবং ব্যাংকিং সেক্টর এখন জিনিসটা হলো যে দিস ইজ দ্য এখন আমরা করবোটা কি, এখন হোয়াট উই হ্যাভ টু ডু ইজ দ্যাট যে রিফর্মগুলো যেগুলো বলা হচ্ছে এগুলো যাতে প্রতিফলন দেখি। এখানে বাংলাদেশ ব্যাংক একটা বড় ভূমিকা রাখে। আর এখানে আরেকটি সাথে প্রবণতা যেটা আমরা লক্ষ্য করি যে সবসময় বাইরের থেকে লোক আনা হয়। বাংলাদেশে কিন্তু অনেক এক্সপার্ট আছে, ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আছে, পুঁজিবাজার এক্সপার্ট আছে। আমরা কিন্তু আমাদের ভিতরের অভ্যন্তরীণ যারা যে রিসোর্স গুলো আছে এনাদের কখনো জিজ্ঞেস করি না। আমরা সময় যে বাইরে একটা আউটসোর্স করে দিলাম অথবা বাইরে থেকে কেউ এসে ডিকটেট করে, ওনারা কিন্তু বাস্তব যে চিত্র এগুলো কিন্তু কখনো বিবেচনায় নেয় না। একটা হলো যে ক্যাশলেস সোসাইটি, আমরা বারবার বলছি, এটা কিন্তু ঢাকা চেম্বারের একটা ইয়ে ছিল যে এসএমই, কারণ ঢাকা চেম্বার ইজ দ্য লার্জেস্ট চেম্বার ইন বাংলাদেশ ইন টার্মস অফ মেম্বারশিপ। আমাদের অলমোস্ট 45,000 মেম্বার্স আছে, মেজরিটি
আর এসএমই ক্যাশলেস সোসাইটিতে ক্যাশলেস ট্রানজাকশন এখন আমরা সবাই জানি যে বিকাশ, রকেট, নগদ, আমরা এগুলো ব্যবহার করি। এখন ইনফর্মাল ইকোনমি এসএমই যারা আছে এরা কিন্তু মেজরিটি কিন্তু এই ধরনের এই এমএফএস ট্রানজাকশন হয় এগুলো ব্যবহার করে। কিন্তু আপনি দেখেন এনারা যে ট্রানজাকশন গুলো করছে এটার কিন্তু আমরা কোনো গুরুত্ব দিই না, কারণ আমরা যখন একটা ব্যাংকে যাই লোনের জন্য তখন কিন্তু ওনারা সিআইবি দেখেন। আবার যখন সিআইবি দেখেন যে ফর্মাল ব্যাংকিং ট্রানজাকশনে কি ছিল ওইটা বিবেচনা করে ওনারা আমাদেরকে লোন দিচ্ছে। কিন্তু এই এমএফএস এ যিনি লেনদেন করছে ওনারা কিন্তু কোনো ইয়ে পাবে না। তো এটা একটা ইয়ে করা উচিত, একটা দশকের ট্রান্সফরমেশন, এখানে একটা রিফর্ম আনা উচিত যে ব্যাংকিং সেক্টরে এই এমএফএস ট্রানজাকশন যেগুলো হচ্ছে এটাকে যদি সিআইবি মতো করে ট্রিট করা হয় তাহলে কিন্তু ইনফর্মাল সেক্টরে যে যারা আছে এবং এসএমই যারা আছে ওনাদের কিন্তু একটা স্ট্রেংথ তৈরি হয়, যেটাতে ওরা অ্যাক্সেস টু ফাইন্যান্সে ওরা সুবিধা পাবে এটা নিতে। এবং আরেকটি সাথে যে বিনিয়োগের কথা, এখন দেখেন বিনিয়োগে আমাদের যে মূল যে এজেন্সি আছে আপনারা যদি দেখেন যে গত 3 বছর ধরে ওনারা মেইনলি ফরেন ইনভেস্টর হচ্ছে। ফরেন ইনভেস্টমেন্ট ইজ ইম্পর্টেন্ট। ফরেন ইনভেস্টমেন্ট কি জন্য ইম্পর্টেন্ট? গ্লোবাল ভ্যালু চেনে যখন আমরা সম্পৃক্ততা হই তখন আমাদের পণ্য আমরা একটু বেশি দামে বেচতে পারি। কিন্তু ফান্ডামেন্টাল যে জিনিস বাংলাদেশের অর্থনীতি কিন্তু যে ফাউন্ডেশনটা ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু বাংলাদেশি বিজনেসম্যানরাই করেছে, বাংলাদেশের যে ব্যবসায়ী আছে ওনারাই কিন্তু করেছে। এবং 90 দশকে অথবা 80 দশকে যে যারা এসএমই ছিল ওনারা কিন্তু আজকে বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। এবং যেই পলিসিগুলো নিচ্ছে আমি এখানে একটা অনুরোধ করবো এনসিপিকে, আপনারা যখনই যে বিজনেস পলিসি ইনভেস্টমেন্টের যখন জিনিসগুলো করবেন একটা জায়গায় আপনারা একটু নজর দিবেন। ইনভেস্টমেন্ট পলিসি 2 রকম হয়, একটা হলো পাস থ্রু পলিসি, আরেকটা হলো ওয়েলথ ক্রিয়েশন পলিসি। আমরা যখন বাংলাদেশে যখন ইনভেস্টমেন্ট করি আমি কিন্তু যে টাকাটা আমার প্রফিট আসে এটা কিন্তু আবার দেশে আমি রেখে এখানে আবার রিইনভেস্টমেন্টটা করছি, টাকা কিন্তু বাংলাদেশে আছে। এবং আপনারা দেখবেন যে আগে যে এসএমই ছিল, কারণ এখন যে বড় যে গার্মেন্টস গুলো আছে ওনারা কিন্তু ছোট একটা গার্মেন্টস ছিল, তারপর ওনারা একটা গার্মেন্টসের জায়গায় 2টা গার্মেন্টস করলো, 3টা গার্মেন্টস করলো, তারপর ওনারা কিন্তু ইন্স্যুরেন্সে গেল, ব্যাংকিং এ গেল, মিডিয়াতে গেল অথবা অন্য ডিফারেন্ট খাতে গেল, টাকাগুলো কিন্তু বাংলাদেশে ইনভেস্টমেন্ট গুলো হচ্ছিল। তো এই পলিসি কিন্তু ইজ ইম্পর্টেন্ট, কারণ আপনার তখন যেটা হয় এসএমই যারা আছে এখন ওনারা কিন্তু এই ভ্যালুয়েশনে সম্পৃক্ত হতে পারে। এবং আগামীতে কিন্তু এই এসএমইও কিন্তু যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্টটা দিবে ওনারা কিন্তু বড় একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারে। কিন্তু আর পাস টু পলিসি হলো একটা বড় একটা বাইরের কোম্পানি আসবে বাংলাদেশে, অ্যাডভান্টেজ কি আমাদের চিপ লেবার, ওনারা চিপ লেবার দিয়ে কাজটা করিয়ে প্রফিটটা কিন্তু রিপ্যাট্রিয়েট করে বাইরে নিয়ে চলে যাবে, প্রফিটটা নিয়ে যাবে। কিন্তু এখানে যতক্ষণ ধরে গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি হলিডে দিবে, গ্যাস ধরেন প্রত্যেক গ্রামে দিবে, পানি ফ্রি দিবে, হ্যাঁ ততদিন ওনারা এখানে থাকবে। এবং যেই এটা চেঞ্জ করা হবে ওনারা কিন্তু তখন যে দেশে ধরেন এইসব ফ্যাসিলিটি দিবে ওই ব্যবসা গুটিয়ে ওই দেশে চলে যাবে। সো আমাদের পলিসির মেইন ইয়ে কিন্তু এখানে থাকতে হবে। অ্যান্ড আরেকটি হলো যে এখানে এনসিপিকে আমি অনুরোধ করবো, ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল অপোজিশন। মানে এখন বর্তমান যে পরিস্থিতি আমরা কিন্তু এখন ইকোনমি কিন্তু ঠিক হয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু দাঁড়াতে পারিনি। আমরা এমন কিছু যাতে ধরেন না করি যেখানে লোকাল ইনভেস্টরদের কনফিডেন্স যাতে এখানে মানে আঘাত না আসে, কারণ এটা যখন হবে তখন কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে আসবে না। আলটিমেটলি কিন্তু জব ক্রিয়েশন যে জিনিসটা সবথেকে ইম্পর্টেন্ট এটা কিন্তু এখানে বাধাগ্রস্ত হবে। এবং একটা জিনিস হলো যে এখানে অনেকগুলো সমস্যা আছে, এত স্বল্প সময়ে বলা যাবে না, রেগুলেটরি অনেক কিছু আছে। করাপশন জিনিসটাকে আমাদের আমরা সবকিছু নিয়ে কথা বলি, মানে করাপশন নিয়ে কথা বলি। করাপশন কিন্তু আমরা সোসাইটিতে আনফর্চুনেটলি এত ভিতরে গভীরে মানে ঢুকে গেছে। মানে আমি অনেক লম্বা লম্বা কথা বলতে পারি, কিন্তু যে দেশে মানে নিজের ভাই ওরা সম্পত্তি ভোগ করতে পারে, চুরি করতে পারে, হ্যাঁ, অথবা আমি ধরেন হজের টাকা চুরি করলাম, দেখবেন যে আমাকে তখন কোরআন তেলাওয়াত কম্পিটিশনে চিফ গেস্ট হিসাবে ইনভাইট করা হয়। অথবা বিউরোক্রেসির কথা যদি বলি আমি, দেখবেন যে নামাজ পড়ে
খেয়ে করে এসে বলবে যে আপনি এনভেলপটা ওই ঘরে রেখেন, কারণ এটা ঘুষের টাকা দেখে বুঝতে পারবো না, আমাদের বন্ধু আছে। এই কালচার থেকে আমরা তো যতক্ষণ করে বের না হতে পারবো, আমরা কিন্তু যতই কথা বলি একজন মধ্যে আমাদের এই মৌলিক যে ফান্ডামেন্টাল যে জায়গাটা ওটা ঠিক না করতে পারি, এই কথা আমরা বলে যাবো। 10 বছর পর যখন আপনারা যদি ইনভাইট করেন এসে একই কথা বলবো, কোনো জিনিস হবে না। তা আমরা নিজের আগে জিনিসটা হতে লাগবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শামসুল আহমদ ভাইকে। উনি অনেকগুলো বিষয় আসলে টাচ করেছেন, যে বিষয়গুলো আমাদের সংস্কার হওয়া খুব জরুরি। একই সাথে আমাদের ব্যক্তিগত পর্যায়ে এবং সামাজিক পর্যায়েও নিজেদেরকে সংশোধন হওয়াটা জরুরি, সেটা নিয়ে উনি কথা বলেছেন। অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে ডেকে নিতে চাই জনাব ফাহিম রাশিদ ভাইকে। বর্তমান সরকার বলছে তারা 1 বছরে 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে। আপনি কি মনে করেন এটা বাস্তবসম্মত কিনা? বাস্তবসম্মত বা কার্যকর পদক্ষেপ কর্মসংস্থান নিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আর এটার জন্য আসন্ন বাজেটে সরকার জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেবে কিনা রাজস্ব, সর্বোচ্চ রাজস্ব আদায়ের জন্য? তো কর্মসংস্থান এবং রাজস্ব আদায়ের দুটোকে কিভাবে আপনি দেখছেন? এবং একই সাথে বিগত সরকার যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ক্রিটিসাইজের শিকার হয়েছে সেটি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে না পারা। সেই বিষয়টি বর্তমান সরকার কিভাবে মোকাবেলা করবে এবং সেক্ষেত্রে এনসিপি একজন বিরোধী দলের ভূমিকা থাকা অবস্থায় কি ভূমিকা পালন করতে পারে, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন করলেন। আসলে গত বেশ কয়েকটা এনসিপি প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল বিভিন্ন ছাত্র সংগঠন বা যুব সংগঠনের। মেইনলি রিফর্ম নিয়ে, সংস্কার নিয়ে, গণভোট নিয়ে কথা বলার সুযোগ হয়েছিল। আজকে আসলে প্রথম সেশনটাতে সেই কথাগুলো অলরেডি বলা হয়ে গেছে। ক্যান্ডিডেটরা খুব সুন্দর করে বলেছে। আমি বিশেষ এখানে আরো অনেকে যারা আছেন রাজনীতিক, তারা তো অ্যাটলিস্ট অনেকদিন পরে একটু মানে আমার যে মেইন এরিয়া কর্মসংস্থান অর্থনীতি, সেটা নিয়ে কথা বলার সুযোগ হচ্ছে। এবং সুযোগ করে দেওয়ার জন্য এনসিপি এই সংস্কার যে কমিটিটা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি একটু কর্মসংস্থান নিয়ে শুরু করি, তারপরে একটু রাজস্ব সেই ব্যাপারটা নিয়ে। আমি আসলে মানে বর্তমান সরকারের থেকে মানে সরকারের যে পরিকল্পনা আছে তার আগে যেহেতু এনসিপির মধ্যে আছেন, আমি খুব আনন্দিত যে বেশ কয়েকজন সবাই আসলে এনসিপির খুব গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় আছেন, বেশ কয়েকজন এমপি আছেন। আমার একটা আসলে এনসিপির কাছে ব্যক্তিগতভাবে একটা কৈফত আছে, মানে সেটা হচ্ছে এখানে যারা আছেন, আমাদের এখানে আফতাব আছেন, সার্জিস আছেন, এনারা সবাই কিন্তু আসলে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েই আসলে আমরা একটা বড় উত্থান পেয়েছি, তাই না? বাট শুরুটা কিন্তু হয়েছিল কোটা মানে কিসের কোটা? চাকরির কোটা। মানে অতএব কর্মসংস্থানের ব্যাপারটা কিন্তু আসলে মানে যারা এনসিপি নেতৃত্বে আছেন তাদের আসলে দিস কাইন্ড অফ অলমোস্ট শুড বি ইন দ্য ডিএনএ। তো আমি আসলে বেশ কিছু ইনফর্মাল জায়গাতেও আসলে এনসিপি নেতৃত্বের সাথে যখন বলেছি, আমি ইলেকশনের আগে আমি কিন্তু তখন বলেছিলাম যে আপনাদের তো অন্য কোনো এজেন্ডা দরকার নেই, আপনাদের ইস্তেহারে অন্য কিছু দরকার নেই। আপনারা শুধু ইস্তেহারে বলেন উই রিপ্রেজেন্ট ইউথ, মানে দেশে 3-4 কোটি ইউথ যাদের মধ্যে অর্ধেকের কোনো চাকরি নেই। আমাদের একমাত্র এজেন্ডা হবে এদের চাকরি তৈরি করা। এবং মানে শিক্ষিত বাংলাদেশে আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করেছি অনেক। বাংলাদেশে কিন্তু ওভারঅল আনএমপ্লয়মেন্ট প্রবলেম মতো বড় সমস্যা না। আপনি বিবিএস স্ট্যাটে দেখেন বাংলাদেশের ওভারঅল আনএমপ্লয়মেন্ট প্রবলেম মানে নাম্বার, বেকারত্বের নাম্বার কিন্তু এখনো আসলে 4 থেকে 5% কম। অন্যান্য কান্ট্রিতে, ইউরোপের অনেক কান্ট্রি দেখবেন এর থেকে বেশি। বাংলাদেশের মেইন সমস্যা হচ্ছে আমাদের ইউথ গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড। আমি শুধু একটা ইনফরমেশন দিই আপনাকে। আপনি যদি দেখেন বাংলাদেশে যারা আনএমপ্লয়মেন্ট টোটাল যারা আছেন, দেখবেন ইউথদের আনএমপ্লয়মেন্ট যারা মানে ধরেন 21 বছর থেকে 35 বছর, এই অংশটুকুর মধ্যে আনএমপ্লয়মেন্ট ইজ অলমোস্ট মানে 3 টাইমস দেয়ার জেনারেল আনএমপ্লয়মেন্ট। প্রায় 12 থেকে 13% মতো আনএমপ্লয়মেন্ট হচ্ছে শুধু ইউথ। এবং ইউথদের মধ্যে এটা ভেরি ইম্পর্টেন্ট, ইউথদের মধ্যে যে অংশটুকু শিক্ষিত মানে গ্র্যাজুয়েট, তাদের আনএমপ্লয়মেন্ট অলমোস্ট কাইন্ড অফ 50%।
মানে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আমরা আপনি জানেন মিডিয়া চালাই, আমরা এইগুলি নিয়ে সারাদিন থাকি। আপনার বাংলাদেশের যে পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রতি বছর এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সহ প্রতি বছর যেই 7 লক্ষ লোক ছেলে পেলে বার হচ্ছে, তাদের 50 থেকে 60% কোনো চাকরি নেই। জাস্ট ইমাজিন দ্যাট। তো এরা তো আসলে বেসিক্যালি মানে এই শক্তিটাই কিন্তু আসলে জুলাই অভ্যুত্থান করেছিল, তাই না? কারণ তাদের যে বঞ্চনা, যে তারা পড়াশোনা করছে, বাবা মার টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, তারা একটা রাষ্ট্র তাদেরকে কোনো চাকরি দিতে পারছে না, কোনো সুযোগ দিতে পারছে না, এই বঞ্চনা থেকেই কিন্তু আসলে জুলাই অভ্যুত্থান হয়েছিল, মানে শুরু হয়েছিল একদিন। তারপরে তো আমাদের সমাজের বিভিন্ন সেক্টরে সবাই আসলে আমরা ব্যবসায়ীরাও আসলে একটা পর্যায়ে এখানে মানে জড়িত হয়েছিলাম। বাট আমি আশা করি, মানে যেটা বললাম একটু আক্ষেপ থেকে আশা দেখি এনসিপির কাছে, যে এই ইউথ গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট যেটা সোসাইটিতে একটা আসলে বিশাল বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়ে গেছে, সেই টার্গেট অডিয়েন্সটাকে নিয়ে আসলে রাজনীতি করা। আমি দেখি না কোনো কাউকে এখনো এদেরকে নিয়ে, এদের অ্যাসপিরেশন নিয়ে রাজনীতি করে। এট দ্য এন্ড অফ দ্য রাজনীতি হচ্ছে মানে মানুষের চাওয়া পাওয়া, মানুষের আকাঙ্ক্ষা, তাই না? মানে একটা সোসাইটির একটা সবচেয়ে প্রোডাক্টিভ অংশ, সবচেয়ে এনার্জেটিক অংশ কোনো কিছু করার নেই। তারা দেখা যাবে দেখি অনলাইনে জুয়া খেলা, অনেকে এটা অফকোর্স আমরা সবাই জানি অনলাইনে জুয়া খেলা অত্যন্ত খারাপ জিনিস। আপনি ক্রিকেট বেটিং করে, এই করে এই করে। আপনি দেখেন ওই ছেলেপেলেকে তার বাবা মাকে জিজ্ঞেস করেন, ও বাবা মা বলে কি আমার ছেলের তো কোনো চাকরি টাকরি কিছু নাই, ও আমার থেকে 20,000 টাকা চাইছে ব্যবসা করবে। বাবা মা তো বুঝে না যে এটা অনলাইনে সে মানে জুয়া খেলার জন্য ব্যবহার করে। বাবা মা ভাবে যে ওরা তো ব্যবসা করতেছে। ওকে তো আমি রাষ্ট্রতায় কোনো অপরচুনিটি দেই না, সে কি করবে? সে তো বাধ্য হয়ে দেখা যাবে যে কিছু করেন না, এই জন্য সে জুয়া খেলতেছে। 10 জনের মধ্যে 3 জন বড় করছে, ওটা দেখে আরো 10 জন এখানে রয়েছে। তো আমি এই ব্যাপারটা এই জন্য বলার চেষ্টা করতেছি যে এই যে সমস্যাটা আমাদের যে একটা মানে এটা কি আনএমপ্লয়মেন্ট, particularly youth graduate unemployment is much more a social problem and it should be a political problem also, and it has become a political problem in July. কিন্তু এরপরে গত 2 বছরে আমরা দেখলাম এর কোনো পলিটিক্যাল ডাইমেনশন নেই। তো এইটা আমি একটা শুরু করি যে এই ব্যাপারটা আসলে আমার মনে হয় যে যারা রাজনীতি করছেন, পার্টিকুলারলি যারা ইউথদেরকে ফোকাস করে রাজনীতি করছেন, তাদের এই রাজনীতির মধ্যে আনএমপ্লয়মেন্ট প্রসঙ্গটা ব্যাপারটা অনেক বেশি আনা উচিত। আচ্ছা, তো আমি আসলে এখন সমাধান পার্সপেক্টিভে বলি। অফকোর্স আমরা তো প্রবলেম সবাই এটা জানি, বাট প্রবলেমটাকে বোঝাও আসলে মানে ইম্পর্টেন্ট। যেটা আমি বলছিলাম যে আমাদের জেনারেল আনএমপ্লয়মেন্ট থেকে মেইন প্রবলেম হচ্ছে শিক্ষিত বেকার আনএমপ্লয়মেন্ট। এখন যদি একটু আরেকটু যদি আমি ভাবি, আজ থেকে 15-20 বছর আগে আমাদের যদি দেখেন আমাদের লেবার ফোর্সের ডাটা, সেখানে দেখবেন আমাদের সোসাইটিতে 2010 সালের হিসাব করে, 2000 সালের হিসাব করে টোটাল আমরা লেবার ফোর্সে যে মানে জনগণের মধ্যে যে মানে লেবার ফোর্সের মধ্যে মাত্র 3.5% ছিল গ্র্যাজুয়েট। আজ থেকে মানে প্রায় 25 বছর আগে, আজ থেকে 10 বছর আগে এই নাম্বারটা হলো 4.5%। অফকোর্স মানে প্রতি 10 বছরে একটু নাম্বার বাড়বে। বর্তমানে 2022-23 সালে আমাদের টোটাল লেবার ফোর্সের মধ্যে গ্র্যাজুয়েটদের সংখ্যা হচ্ছে প্রায় 10%-এর বেশি। এখানে যেহেতু সংসদ সদস্যরা আছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি, হঠাৎ করে গত 10 বছর মানে 10 থেকে 15 বছরে গ্র্যাজুয়েটের নাম্বার হিউজ বেড়ে গেছে। এবং এটা কিন্তু আসলে আপনি দেখবেন হাসিনা সরকার দেখবেন লাস্টের দিকে এসে একবারে উপজেলা লেভেলে গ্রাম পর্যায়ে কলেজ দেওয়ার মানে পারমিশন দিয়ে দিল। হঠাৎ করে মানে দেখা যাবে যে একটা দুবাইয়ে একজন শ্রমিক আছে, সে ভাবতেছে যে তার ছেলেমেয়ের কিছু কাজ হচ্ছে না, সে একটা গ্র্যাজুয়েশন একটা ন্যাশনাল ইউনিভার্সিটি একটা কলেজে সে ঢুকাই দিল, পড়াশোনাও হয় না, কিছু হয় না, প্রতি মাসে একটা 2-3 হাজার বেতন দেয়। এবং এভাবেই আমরা লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট তৈরি করছি। প্রতি বছর লেবার ফোর্সে আসতেছে প্রায় 21 থেকে 22 লক্ষ লোক, তার মধ্যে 7.5 লক্ষ লোক হচ্ছে আমার গ্র্যাজুয়েট। এই গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে কি হবে, প্রায় মানে 21 লাখের মধ্যে 7.5 লক্ষ হচ্ছে গ্র্যাজুয়েট। এবং এই গ্র্যাজুয়েটের মধ্যে 3টা ভাগ আছে, একটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, 50টার মতো পাবলিক ইউনিভার্সিটি আমাদের আছে, ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বা এইসব যারা মানে মোটামুটি এডুকেট পাবলিক ইউনিভার্সিটি, তাদের থেকে প্রতি বছর 1 লাখের মতো, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে 1 লাখের মতো। আর বাকি 5 লক্ষ এরা বাইরে হচ্ছে সব ন্যাশনাল ইউনিভার্সিটি। এবং বেকারত্বের হার এই গ্রুপটার মধ্যে সবচেয়ে বেশি। আমাদের সলিউশন বাইর করার আগে আসলে
আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা কোথায়। হ্যাঁ, মানে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মোটামুটি একটা চাকরি কিন্তু হয়ে যায়, কষ্ট করে হয়ে যায়। পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েদের সমস্যা অন্য, তারা আবার সরকারি চাকরি ছাড়া কিছু করে না। আর বাট যারা আসলে আমাদের এই মানে 5 লক্ষ লোক প্রতি বছর 12 লক্ষ ন্যাশনাল ইউনিভার্সিটির প্রায় 2200 কলেজ থেকে মেইন সমস্যাটা কিন্তু ওদেরকে টার্গেট করে আমাদের সলিউশন মানে ডেভেলপ করতে হবে। এই সলিউশনের কয়েকটা ব্যাপার আছে। অলরেডি শামস মাহমুদ বললো যে একটা হচ্ছে যদি আমি মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করি, এদের একটা বড় অংশকে আসলে আমার মানে অ্যাবজর্ব করার সম্ভাবনা তৈরি হবে। তো আমি আসলে বর্তমানে যে অবস্থা এনআইটি সিচুয়েশন বলেন, হাই ইন্টারেস্ট রেট 13-14%, মনে করি না যে আসলে রাস্তা দখল করে ফুটপাথ দখল করে ব্যবসা টাইম করতে হবে। কিন্তু আর দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো অপশন দিতে হবে। আপনি তাহলে ওটা দেন যে আমি ফুড বিক্রি করবো, আমি একটা ফুড ট্রাক করবো যেটা বাইরে থাকে। এই ফুড ট্রাকটা যদি আমি আসতে করলে কালকেই বিটিআরসি থেকে আমাকে পারমিশন দেয় যে আমি একটা ফুড ট্রাক করে আমি ফুড বিক্রি করতে পারবো। সেই পারমিশনের জন্য একটা ছেলে বা মেয়ে আপনি দেখবেন 1 বছর হয়ে যাবে পারমিশন পাবেন। বাস্তব হয়ে সে আসলে এই ফুটপাতে একটা টং করে ব্যবসা শুরু করতে পারে। এই জায়গাটা আসলে আমাদের পলিসি মেকারদের করতে হবে যে ব্যবসাটাকে সহজ করা। আমরা আসলে ইজ অফ ডুইং বিজনেস বলি, কিন্তু ইজ অফ এন্টারিং বিজনেস নিয়ে কথা বলি। আচ্ছা, বাট আমার কাছে মনে হয় আরেকটা বড় শর্ট টার্ম সলিউশন হতে পারে, আমি শেষ করবো, কারণ 10 মিনিট হয়ে গেছে। সলিউশন হতে পারে আমাদের যে এই যে বললাম যে 4 থেকে 5 লক্ষ লোক আমার গ্র্যাজুয়েট বার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এদেরকে সামাও দেশের বাইরে পাঠাতে হবে। এখন আপনি বলবেন কিভাবে দেশের বাইরে পাঠাতে হবে, বা বাইরে থেকে যাচ্ছে বুধবার 10 লাখ লোক বাইরে যাচ্ছে, প্রতি বছর 7 থেকে 8 লাখ লোক মিডল ইস্টে যাচ্ছে, এবং যারা যাচ্ছে আপনারা অনেকেই জানেন হয়তো মানে মানবত জীবনযাপন করছে, এবং এদের কিন্তু আসলে এরা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে যাচ্ছে সবই ক্লাস 5, 6 পাস বা ম্যাট্রিক ফেল করে। ওরা আলটিমেটলি জমি জমা বিক্রি করে 5-6 লাখ 7-8 লাখ টাকা খরচ করে যাচ্ছে, 2 পর অনেকে ফেরত আসতেছে এবং প্রতারণার শিকার হচ্ছে। আমাদের আসলে টার্গেট হবে একটু ওই মার্কেটগুলো, লাইক জাপান মার্কেট, কোরিয়ান মার্কেট, ইভেন চায়না মার্কেট, এই সকল জায়গায় একটু শিক্ষিত বলতে আমি বলছি না ডক্টরেট, পিএইচডি, মাস্টার, মানে মোটামুটি একটু শিক্ষিত, তাদেরকে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দেন এবং দরকার হলে তাদেরকে লোন দেন যাতে সে বিদেশে গিয়ে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে এবং ওখানে একটা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে কাজ করে। আমরা কয়েকদিন একটা কাজ করছি, সেই শেষ করছি। জাপানে যদি একটা ছেলে বা মেয়েকে 8 থেকে 10 লাখ টাকা লোন দেওয়া যায়, সে কিন্তু জাপানে যে 2 বছরের ট্রেনিং নেয়, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নেয়, টেকনিক্যাল ট্রেনিং নেয় এবং জাপান মার্কেটে সে খুব ইজিলি জব পায়। এখন আমাদের কাছে কোনো ব্যাংক থাকে এই লোনটা কিন্তু দিতে রাখবে না, কিন্তু সে কিন্তু এই 10 লাখ টাকার লোন 3 বছরই শোধ দিতে পারে। কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলিকে লোন দেওয়া হচ্ছে, আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিকে লোন দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এই জায়গাকে লোন দিচ্ছি না। ঈদের বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে মাইগ্রেশন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কোনো ব্যাংক লোন দেয় না। তো যেখানে আসলে মানে আমি যদি ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে চিন্তা করি, সেখানে হচ্ছে যে জায়গাটা হাইয়েস্ট ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি, সেই জায়গায় কিন্তু আসলে ইনভেস্ট করবে, ব্যাংকিং সিস্টেম ইনভেস্ট করবে। কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের মাইগ্রেশন ইন্ডাস্ট্রিকে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এখানে করছে না, বিকজ অফ দ্য পলিসি। বাংলাদেশ ব্যাংকের কোনো পলিসি নাই এই কাজগুলি করার জন্য। আমি আসলে শেষ করছি, ধন্যবাদ। বাট আমার কাছে মনে হয় আমাদের যে প্রবলেমটা আছে, যে 1 কোটি আনএমপ্লয়মেন্ট মানে এমপ্লয়মেন্ট প্রবলেম আসলে সলভ করতেই হবে। 1 কোটি না, আমাদের আসলে আরো 2-3 কোটি লোকের কর্মসংস্থান করতে হবে আগামী 4-5 বছর। কিন্তু যেইভাবে আমাদের ব্যুরোক্রেটিক মাইন্ডসেট, আমাদের যেরকম ট্র্যাডিশনাল পলিসি পার্সপেক্টিভে এই প্রবলেম সলভ হবে না। এটার জন্য ডিসরাপটিভ কিছু করতে হবে, ইনোভেটিভ কিছু করতে হবে, এবং আমি আশা করবো যে এনসিপির মতো যারা নতুন চিন্তা করতে পারে, তারাই আসলে সরকারকে কিছু আইডিয়া দিবে, প্রেশার দিবে, যাতে ডিসরাপশন দিয়ে আসলে প্রবলেম সলভ করতে হবে। ট্র্যাডিশনাল ওয়েতে এই প্রবলেম সলভ হবে। ধন্যবাদ। ধন্যবাদ খায়বাসুর ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উনি বিস্তারিত আলোকপাত করেছেন। আসলে কর্মসংস্থান আমাদের এনসিপিরও পলিসি লেভেলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আমরাও এটি নিয়ে কাজ করছি আমাদের পলিসি লেভেলে। আমি এবার একটু ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশকে বিএনপি সরকার বিতর্কিতভাবে আইনে রূপান্তরিত করেছে। অনেকে বলছেন যে এটির সাউন্ড সিস্টেম
দুঃখিত। আপনারা জানেন যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশকে বিএনপি সরকার বিতর্কিতভাবে আইনে পরিণত করেছে এবং অনেকে বলছেন যে এর মাধ্যমে আসলে মূল লক্ষ্যটাই, অধ্যাদেশের যে মূল লক্ষ্য ছিল সেটাকেই সরকার বদলে দিয়েছে। যে অধ্যাদেশটি আসলে করা হয়েছিল ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সেটি আসলে এখন আইনে রূপান্তরিত করে সেটি আবার সেই লুটেরা মাফিয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাদেরকে আবার ফিরিয়ে আনার একটা অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে IMF-ও কিন্তু এই কারণে সরকারকে লোন দেয়নি। ব্যাংকিং খাতে রিফর্মের জন্য সরকারের রাজনৈতিক লক্ষ্যই কি একটি সমস্যা? সরকার কি আবার সেই আগামী যে বিগত সরকারের মতন ব্যাংকিং খাতকে লুটপাটের অন্যতম একটি হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় কিনা, এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমি এখন ডেকে নিতে চাচ্ছি ডক্টর AKM ওয়ারিসুল করিম স্যারকে। ধন্যবাদ। এই বিষয়ে আপনার সময় হচ্ছে 10 মিনিট। সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইটস গ্রেট টু সি আমার অনেক শ্রদ্ধেয় রাষ্ট্রবিজ্ঞানী দিদার আপা এবং আমাদের প্রিয় এনসিপি থেকে নির্বাচিত অ্যাটলিস্ট কয়েকজন সংসদ সদস্যকে আজকে মিট করতে পেরে আমরা প্রিভিলেজড যে আজকে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সাথে কিছু আইডিয়াস এক্সচেঞ্জ করার জন্য। আমার অনেক প্রিয় প্যানেলিস্ট এখানে আছেন, আসিফ খান, শামস মাহমুদ, ডক্টর মাসুদ রিয়াজ এবং ফাহিম মাসুদ, সবাই খুবই নলেজেবল, খুবই তরুণ, সবাই বাংলাদেশ নিয়ে অনেক হ্যান্ডস অন ডেটা আমাদের কাছে আছে। আমার কথা হচ্ছে ব্যাংকিং রেজলিউশন অধ্যাদেশে যে 18 ক, যেটা আমাকে ওই বিষয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে, আমি সেখানেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। ব্যাংকিং সেক্টর আসলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একসময় আমাদের একটা প্রাইভেট সেক্টর ছিল এবং আমি মনে করি এখনো বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট এমপ্লয়ার্স হচ্ছে কমার্শিয়াল ব্যাংকস। এবং ব্যাংকিং মানে শুধু কমার্শিয়াল ব্যাংকস না, এখানে এখন নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ইনভেস্টমেন্ট হাউসেস, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অনেক বড় একটা সেক্টর এবং এই সেক্টরের সাথে আবার ইন্স্যুরেন্স সেক্টর জড়িত। সো টোটাল ওভারঅল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টর আমাদের দেশে অনেক গ্রো করেছে, যেটা এটা প্রাইভেট সেক্টর হতে পারত। এবং এর সাথে যদি আপনি ডিএফআই গুলোকে ইনক্লুড করেন, যেমন ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যার মধ্যে দু একটা জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেই আমরা কৃতিত্ব দিতে পারি, যেমন আইসিবি, বিএসবি, বিএসআরএস। এখন দেখুন বিএসবি, বিএসআরএস যে সময় কথা ছিল যে সবচেয়ে বড় বড় লোন দেওয়ার জন্য, যেমন বিএসআরএস এর ম্যান্ডেটই ছিল যে মিনিমাম লোন সাইজ হবে তাদের 50 লক্ষ টাকা। সে বিএসআরএস আর বিএসবি এখন মার্জ হয়ে বিডিবিএল, যারা শুধু হয়তো তাদের যে ভবন, সে ভবনের মানে বিভিন্ন ফ্লোর ভাড়া দিয়ে তাদের সে ভাড়ার ইনকাম দিয়ে তাদের চলতে হয়। তো একটা গ্রোয়িং একটা দেশে, যেখানে গত 50 বছর আমাদের জনসংখ্যা প্রায় 3 গুণ হয়েছে, ইনকাম প্রায় 10 গুণ, 10 থেকে 20 গুণ আমাদের অ্যাটলিস্ট 15 গুণ আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। তো সেখানে আমাদের এই অবস্থা, তো মানে এই অবস্থা আমাদের হওয়ার কথা না। যে সেক্টরটা ইকোনমিক একটা ব্লাড সার্কুলেশন বা মানে সবচেয়ে বড় হৃৎপিণ্ডে যেখানে সঞ্চালন হওয়ার কথা, এর একটা বড় কারণ হচ্ছে আমাদের গভর্নেন্সের অভাব। রাষ্ট্রে যখন ম্যাক্রো লেভেলের দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, এগুলো এবং পরবর্তীতে আমরা দীর্ঘ সময় আমরা ফ্যাসিজমে দেখতে পেলাম, স্বৈরাচার, এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা সবকিছু চলা, এগুলোর একটা এসেনশিয়াল এফেক্ট কিন্তু পড়তে বাধ্য ইন অল সেক্টর। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষায়, স্বাস্থ্যে কেন এত 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 দুরবস্থা। মানে আপনি যদি হার্ট ফাউন্ডেশনে যান, সরকারি হসপিটালে যান, ঢাকা মেডিকেল কলেজে যান, আপনি বুঝতে পারবেন। যাই হোক, একই অবস্থা আমাদের মানে ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাংকস গুলো তো এখন আর কেউ অ্যাকাউন্ট খুলতেই নিরাপদ বোধ করেন না। অনেকেই এখন মনে করেন ঠিক আছে প্রাইভেট ব্যাংক, আরো যারা একটু ভালো আছেন তারা বিদেশি ব্যাংকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আমাদের এমপ্লয়মেন্টের জন্য আমাদের ওই যে একদম গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে সবচেয়ে মানে সারা দেশে যাদের শাখা প্রশাখা এক্সপ্যান্ডেড, তাদের উপর আমাদের রিলাই করার কথা।
এবং সেখানে যদি এই পরিমাণ অসুস্থতা হয়, যেমন এক জনতা ব্যাংকেরই অ্যাসেট কোয়ালিটি রিভিউ দেখা গেল যে সেখানে 70% অফ দ্য টোটাল লোনস এন্ড অ্যাডভান্সেস হচ্ছে নন পারফর্ম, মানে পারফর্ম করছে না। এর মানে হচ্ছে আপনার গ্যারাজে ধরুন 100টা গাড়ি আছে, তার মধ্যে 70টাই কোনো কারণে বিভিন্ন রকমের বিকল, কোথাও চাকা পাংচার হয়ে আছে, কোথাও গ্লাস চলছে না, কোথাও ইঞ্জিন ইগনাইট করছে না, মানে এই ধরনের বিভিন্ন বৈকল্যের শিকার 70%। একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোর মধ্যে একটা এক্সিম ব্যাংক বা ইউনিয়ন ব্যাংক, এই দুটার যে কোনো একটা হবে, সেখানে একিউআর থেকে দেখা গেল যে 98.5% অফ দেয়ার লোনস এটা নন পারফর্মিং। যাই হোক, এগুলো নিয়ে কিছু ব্যবস্থা হয়েছে এবং তারই একটা রেজাল্ট ছিল এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ। সেখানে অনেক আলাপ আলোচনার পর এটাই সবচেয়ে মানে ওই সময়ের জন্য বেস্ট পসিবল সলিউশন। ওনারা মনে করলেন যে 10টা, এবং আপনারা জানেন যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ইসলামী ব্যাংক সহ অনেকগুলো ব্যাংকে রীতিমতো মানে লুট করা হয়েছে। এটা আমরা ব্যাংক রবারি বললে আন্ডারস্টেটমেন্ট হবে। তো আমি এটার নাম দিয়েছি যে পলিটিক্যাল ইঞ্জিনিয়ার ওনারশিপ, যে ওনারশিপটাই আপনি মানে পলিটিক্যাল বা স্টেট ইঞ্জিনিয়ার ওনারশিপ করে ওনারশিপ চেঞ্জ করেছেন। আমরা ইনস্টিটিউশনাল ওনারশিপ বা ফরেন ওনারশিপ, গভর্নমেন্ট ওনারশিপ এগুলো নিয়ে গবেষণা করি। কিন্তু এখানে দেখা গেল যে স্টেট ওনারশিপও না, যে স্টেটের মেশিনারি ইউজ করে কোনো একজন বা একাধিক প্রাইভেট ইন্ডিভিজুয়াল, এবং মানে প্রসেসটা এত একটার জন্য ছিল যে একটা বিজনেস হাউস তারা 100 কোটি টাকা লোন নিল ফ্রম ওয়ান ব্যাংক, ফ্রম ওয়ান অফ দ্য স্টেট ব্যাংকস, এবং সে 100 কোটি টাকা ট্রান্সফার করে, সে 100 কোটি টাকা দিয়ে তারা শেয়ার কিনলো অ্যাবাউট 2 to 3%। কারণ শেখ হাসিনা একটা আইন করেছে যে ব্যাংকের ডিরেক্টর হতে হলে মিনিমাম 2% শেয়ার হোল্ড করতে হবে। তো সেটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে অনেক অরিজিনাল ওনারই তখন, আর তাদের হাতে 2% শেয়ার ছিল না। এটা সাচ এ লার্জ কোম্পানি, এখানে 2% অফ টোটাল মার্কেট ক্যাপ যদি আপনি বাজার থেকে, শেয়ার বাজার থেকে কিনতে হয়, তাহলে অনেক মানে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হয়। যাই হোক, সেই টাকা পাঠিয়ে দেওয়া হলো, পাঠিয়ে আমাদের বর্তমান রাষ্ট্রপতি ওনাকে প্রথম ব্যাংকের ডিরেক্টর বানানো হলো। তারপর তো বাকি আপনারা দেখেছেন যে কিভাবে একটা 5-স্টার হোটেলে, রেডিসন হোটেলে গিয়ে বন্দুক ধরে আমাদের রাষ্ট্রীয় একটা নিরাপত্তা সংস্থা বা একাধিক নিরাপত্তা সংস্থার সক্রিয় উপস্থিতিতে ডেইলি স্টারের স্টোরি, সেখানে ওনারশিপ নিয়ে যাওয়া হলো। এখানে ডক্টর ইউনূস স্যার এবং আমাদের প্রিয় ছাত্র বন্ধুরা, ছাত্রছাত্রী, তরুণ তরুণীরা যখন বাংলাদেশে একটা ব্যাপক ভিত্তিক আপরাইজিং, যেটাকে আমরা বিপ্লব বলতে সময়, যদি 7ই নভেম্বর যদি ধরুন বিপ্লব সংহতি দিবস হয়ে থাকে, তাহলে তার যে 50 গুণ বেশি বিপ্লব হয়েছে 5ই আগস্ট 2024। তো আমরা কিন্তু অফিসিয়ালি কিন্তু আমরা ছোট ছিলাম, আমরা 7ই নভেম্বরে আমরা বিপ্লব সংহতি দিবস পালন করেছি অনেক বছর। শেখ হাসিনা এসে বন্ধ করেছেন, আশা করি আবার কিন্তু চালু হবে এখন বিএনপি ক্ষমতা আসার পর। তো তাহলে 24-এর এই যে মানে ব্যাপক ভিত্তিক গণ আন্দোলন, গণ বিস্ফোরণ, গণ অভ্যুত্থান আপনি কি বলবেন? যাই হোক, এর একটা এসেনশিয়াল ফল হলো যে আমরা ব্যাংকিং সেক্টরে কিছুটা 2017 থেকে 18টা ব্যাংকের বোর্ডকে রিকনস্টিটিউট করা হলো, ভেঙে দিয়ে মোটামুটি ব্যাংকের অরিজিনাল ওনার্স যারা ব্যাংকার বা ব্যাংকিং খাতের আমানতদারি যারা রক্ষা করতে পারে তাদেরকে দেওয়া হলো। এরপর আসলো ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, যেখানে 5টি ব্যাংকে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক করা হলো, এবং এই অধ্যাদেশে শুধু একটি ব্যাংক না, এটা ভবিষ্যতের জন্য বলা হলো যে কোনো ব্যাংক যদি রেজলিউশনের পর্যায়ে আসে, তাকে রিজলভ করা বা রিজলভ না করে তাকে অন্যভাবে তাকে এক ধরনের মানে আমেরিকান ব্যাংক্রাপসি, সেই ব্যাংক্রাপসির মতো করে যে আপনি আপাতত কিছু সময়ের জন্য আপনি একটা ধরুন আইসিইউতে থাকবেন, সেখান থেকে আপনি আবার সুস্থ হয়ে ওয়ার্ডে ফিরে আসবেন, তারপর এই সময়টা দেওয়ার জন্য এখন বর্তমান সরকার যে চালাকিটা করেছে, যেটাকে আমি আরেকটি প্রোগ্রামে বলেছিলাম যে অত্যন্ত মানে চালাকি বা ক্লেভার মেকানিজম ওনারা অ্যাডপ্ট করেছেন। তারা তার সাথে বলে দিলেন যে যদি এই ধরনের ব্যাংক তার উদ্ভব হইতে পারে, রেজলিউশন যার আগের যারা মালিক ছিলেন তারা কেউ যদি আগ্রহী হন, তাহলে সরকার কর্তৃক ইনজেক্টেড, সরকার যে পরিমাণ টাকা এসেনশিয়াল জরুরি লিকুইডিটি তার সহায়তা দিয়েছে সরকার, এর ওই দেয়া টাকাটার 7.5% দিয়ে তারা আবার মালিকানা ফেরত চাওয়ার আহ্বান জানাতে পারে। এখন দ্য ইস্যু ইজ যে ইসলামী ব্যাংকে ধরুন সরকার দিয়েছে প্রায় 2300 কোটি টাকা, এখন ইসলামী ব্যাংক আবার শোধ করে দিয়েছে 1500 কোটি টাকা, তাহলে বাকি 800 কোটি টাকার 7 বা 7.5% হয় রিয়ালি ধরুন 57-56 কোটি টাকা।
তো এটা দিয়ে কিন্তু অনেকে যাদের একটা দুটো বাড়ি আছে ঢাকায়, এটা বিক্রি করে বা আপনি মানে গুলশানের হয়তো 5 কাঠা জমি বিক্রি করে আপনি এই ব্যাংকের মালিকানা চাইতে পারেন। এত সহজে আপনি ঠিক ইমিডিয়েট আগে যান, কিন্তু তারও 10 বছর 15 বছর আগে বা ওই যে 2017 সালে যখন ব্যাংকটাকে বন্দুক ধরে নিয়ে যাওয়া হলো, তখন যাদের ওনারশিপ কেড়ে নেওয়া হলো, তাদের জন্য কিন্তু সরকার সুযোগটি উন্মুক্ত করেন নাই। এবং এটাকে আমি নিম্নমানের চালাকি বলি, যে আপনি বিশেষ কিছু ব্যক্তি বা সেকশন অফ পিপলের হাতে ব্যাংকগুলো তুলে দেওয়ার জন্য এটা করেছেন বলে আমরা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ আপনি অবহিত আগে কেন বলবেন? আপনার যদি মনে হয় যে ঠিক আছে সরকার ব্যাংক চালাতে পারবে না বা ব্যাংক চালাতে যাবে কেন, তাহলে আপনি বলতে পারেন যে পুঁজি বাজারে সেই ব্যাংকের আমরা ওনারশিপ আমরা ইস্যু করবো। তো সাধারণ মানুষ যাতে আবার সেটাকে রিক্যাপিটালাইজ করে, সেটা আপনি কেন রিপ্রাইভেটাইজ করবেন? আপনি রিক্যাপিটালাইজ করে সেই ব্যাংকের সাধারণ মানুষের কাছে মুক্ত করে দিন। কোনো বিজনেস হাউস বা অন্যান্য ব্যাংক বা অন্যান্য যারা সুস্থ ব্যাংকগুলো আছেন তারা সেই মালিকানাটা গ্রহণ করতে পারত। এরকম অনেকগুলো চালাকি সেখানে করা হচ্ছে। তারপর এনপিএল যে নন পারফর্মিং লোন, সংশ্লিষ্ট ব্যাংকের নন পারফর্মিং লোনের এবং ওই সংশ্লিষ্ট মালিকরা নিজেরাও যদি ডিফল্টার হয়। আরেকটা কথা দেখুন, এখানে কিন্তু অযোগ্যতার তালিকা বলা হয়নি যে যারা ওই ব্যাংকের আগের নোটের সাথে জড়িত, যারা হাজার হাজার কোটি টাকা বা যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের টাকা দিচ্ছে না, ডিফল্ট করছে, তারা এই ধরনের সুযোগ দিতে পারবে না, কথা বলা হয়নি। আপনি পড়ে দেখুন 18 ক। সেখানে আরেকটি, এটা একটি চালাকি যে এগুলো মানে ক্লিয়ার ডিসকোয়ালিফিকেশন স্পেশাল ব্যাংকিং সেক্টরে, যেখানে মূল মানে পুঁজি মূল ক্যাপিটাল হচ্ছে ট্রাস্ট। সেই ট্রাস্ট যারা ব্রিচ করেছে, যারা ব্যাংকের টাকা দেয় নাই, যেখানে আপনি মাত্র $100-200 ডিফল্ট করলে যেখানে আপনার মানে ক্রেডিট কার্ড আপনার ফিউচার যে কোনো ক্রেডিট দেওয়ার ব্যবস্থা রাস্তা বন্ধ হওয়ার কথা। সো নন পারফর্মিং লোনের কোনো টাকা ফেরত দেওয়ার কোনো কথা নেই। সেখানে ব্যাংকের আগে যে ক্যাপিটাল শর্টফল সেগুলো রিক্যাপ করার কোনো কথা নেই। শুধুমাত্র আপনি সরকারের ইনজেক্টেড টাকার 7.5% দিয়ে আপনি ব্যাংকের মালিকানা চাইতে পারেন। এটাকে আমি মনে করি যে একটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা, অফকোর্স কারোর উদ্দেশ্য তো একমাত্র অন্তর্যামী জানেন, করা হয়েছে বলে আমাদের ধরে নেওয়ার সম্ভাবনা কারণ আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার কথা শোনার জন্য ধন্যবাদ ডক্টর এ.কে মহারিসুল করিম স্যারকে এই বিষয়ে মূল্যবান মতামত প্রদান করার জন্য। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব নাজুক অবস্থার মধ্যে আছে। আমরা জানি অর্থমন্ত্রী বলেছেন আমাদেরকে 2 বছর কষ্ট করে চলতে হবে। এর মধ্যে সরকারকে দেখতে পাচ্ছি বিভিন্ন উচ্চাভিলাষী পদক্ষেপ তারা গ্রহণ করছে বিভিন্ন কার্ডের মাধ্যমে, এবং সামনের বাজেটে রাজস্ব যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটাকে অনেকে উচ্চাভিলাষী বলছেন। তো এই বিষয়ে এখন আমি ডক্টর এম মাসরুর রিয়াজ স্যারকে অনুরোধ করব। ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, একজন পলিসি এক্সপার্ট হিসেবে আর্থিক খাতে শৃঙ্খলা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্তি সহ সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতির জন্য কি কি চ্যালেঞ্জ দেখেন এবং তা মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ মডারেটর। 10 মিনিট। থ্যাংক ইউ। আমি প্রথমেই এনসিপি কে ধন্যবাদ জানাই যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় কনভেনশনের একটা অংশ হিসেবে এই ইকোনমি, ব্যাংকিং, জবস সংস্কার নিয়ে আলোচনার অবতারণা করার জন্য। কারণ এই বিষয়গুলো খুব একটু জটিল অবস্থায় আছে এই মুহূর্তে বাংলাদেশে। ইভেন যদি স্বাভাবিক অবস্থায় থাকতো, ডায়ালগ উন্নয়নশীল দেশে খুব মানে গুরুত্বপূর্ণ পলিসি পুশের জন্য। আর যখন সংকটাপন্ন অবস্থায় থাকে, চ্যালেঞ্জে থাকে, তখন ডায়ালগ ইজ এ মাস্ট সব স্টেক হোল্ডার। আমরা দেখি যে পলিটিক্যাল স্টেক হোল্ডারদের থেকে অর্থনীতি বিষয়ক ডায়ালগ একটু কম হয় বাংলাদেশে। তো সেই দিক থেকে আমি এনসিপির এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি তার সাথে সাথে আমাদের জুলাই শহীদদের এবং সেখানে যারা আত্মত্যাগ করেছে তাদের মাগফিরাত কামনা করছি, এবং যারা অংশগ্রহণ করেছে আজকে এখানে অনেকেই আছে, তাদের এবং পুরো দেশে অনেকেই আছেন, তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা। দেখেন, আপনার প্রশ্নটাকে আপনি রেভিনিউ বিষয়টা বলেছেন, কিন্তু চমৎকার ভাবে সেটাকে আপনি এনেছেন বাংলাদেশের ওভারঅল ইকোনমিক অর্থনৈতিক এই মুহূর্তে যে চ্যালেঞ্জ, সেই জায়গাটার ক্ষেত্রে চ্যালেঞ্জের অভাব নেই। আমি যদি একটু 8ই অগস্ট যখন ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেন এবং খুব সম্ভবত 18ই ফেব্রুয়ারি যখন বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেন, তারা কোন প্রেক্ষিতে কনটেক্সটে দায়িত্ব নিয়েছে সেটা থেকে একটু শুরু করি। সেখানেই আমার মনে হয়
অর্থনীতির সার্বিক চ্যালেঞ্জ এবং সেখানে রেভিনিউ, রাজস্ব, ট্যাক্স, সেটার রেলেভেন্সটা চলে আসবে। উত্তরাধিকার সূত্রে 8ই অগস্ট এবং 1824 এবং 18 ফেব্রুয়ারি 2026 দুইটা সরকারই খুবই সংকটপূর্ণ একটা অর্থনীতি পেয়েছে উত্তরাধিকার সূত্রে। তার চ্যালেঞ্জগুলো কিন্তু নিহিত হয়েছে, বা এগুলোর ফাউন্ডেশন, চ্যালেঞ্জগুলোর ফাউন্ডেশন গুলো গড়ে উঠেছে 16-17 সাল, 15-16 থেকে অনওয়ার্ডস, এবং সেগুলোর কালমিনেশন হলো, সেগুলো পুঞ্জীভূত হয়েছে 2022-এর মাঝামাঝি সময় থেকে প্রথমবারের মতো বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী অবস্থায় ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস বা চ্যালেঞ্জে ঢুকে, সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ। ব্যালেন্স অফ পেমেন্টের সমস্যা, ইম্পোর্ট করা যাচ্ছে না, এক্সচেঞ্জ রেটে 40% টাকার মান পড়ে গেল, ইনফ্লেশন 13-14% খাতা কলমে, অ্যাকচুয়ালি মার্কেটে ছিল আরো অনেক বেশি, কারণ রিপোর্ট হতো না ঠিক মতো, আপনারা জানেন। তার সাথে সাথে বিনিয়োগ স্লো ডাউন করা শুরু করলো, আর পুঞ্জীভূত সমস্যা ছিল ব্যাংকিং এবং এনার্জি সেক্টরে। এনার্জির বোধহয় আলাদা সেশন আছে, আমি সেই কারণে খুব বেশি যাব না। এগুলো সবকিছু মিলে 8ই ফেব্রুয়ারি যখন দায়িত্ব নিচ্ছেন ইন্টারিম গভর্নমেন্ট, বা তখন একটা সামষ্টিক অর্থনীতি, সংকটাপন্ন অর্থনীতির ভিত্তি, সেটাই একেবারে ভেঙে পড়ছে এরকম উত্তরাধিকার সূত্রের অর্থনীতি। আমরা তারপরে 8ই অগস্ট 2024-এর পরে কিছু উন্নতি দেখেছি, বিশেষ করে চুরি, লুটপাট, সেটা রাতারাতি ব্যাংকিং এবং এনার্জিতে বন্ধ হয়ে গেছে, একটা ভালো জিনিস ছিল। সরকারি কার্যক্রমে কি, মানে যেটা ধরেন প্রজেক্টস বা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় পুরোপুরি চুরি বন্ধ হয়েছে নাকি এটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট এনার্জি এবং ব্যাংকিং এ মোটামুটি বন্ধ হয়েছে। আর ফরেন এক্সচেঞ্জ, ব্যালেন্স অফ পেমেন্টে কিছু স্থিতিশীলতা এসেছে, প্রতিদিন ভেঙে পড়ছিল 5ই অগস্ট পর্যন্ত, 4ই অগস্ট পর্যন্ত স্থিতিশীলতা এসেছে, এটাও একটা ভালো দিক। কিন্তু এর বাইরে বিনিয়োগ, বাণিজ্য, যেখানে কর্মসংস্থানের যে বিষয়টা সম্পূর্ণভাবে আসলে বেসরকারি খাত বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্য, যেটা বিনিয়োগকে সহায়তা করবে, সেখান থেকে সেই জায়গাটা স্থবির হয়ে গেছে। কিন্তু সেই জায়গাটা এসে আমি একটু বলি যে ইকোনমিক ক্রাইসিস যে চ্যালেঞ্জটা এই মুহূর্তে, এটাকে আপনি একটা 4x1 ডাইমেনশন দিয়ে ক্যাপচার করতে পারবেন। 4টা ডোমেস্টিক, একটা বিদেশি। আগস্টের আগে সম্পূর্ণভাবে সেটা ব্যাংকের লুটপাট বলেন, এনার্জিকে কেন্দ্র করে, জ্বালানিকে কেন্দ্র করে যে ক্রনিক ক্যাপিটালিজম বা অলিগার্কিক অবস্থা, এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনা বা প্রকল্প ব্যবস্থাপনা, সেখানের যে বিশৃঙ্খলা, সেখান থেকে যে মানে অতিমাত্রায় বৈদেশিক ঋণ নির্ভরতা কয়েকটা বছর পর 16-17 থেকে শুরু করে আমাদের যে রেভিনিউ ফিসক্যাল স্পেস, মানে রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা, যেটাকে আমি বলি, আমরা বলি ফিসক্যাল ডিসিপ্লিন, সেটাকে একবারে ভেঙে দিয়েছে। এবং সেইখানেই আপনার যে রেভিনিউ কোশ্চেনটা আপনি বললেন, সেটা ওতপ্রোতভাবে জড়িত। 4 নম্বর আরেকটা আছে, সেটা হলো যে আমি একটু আগেই বলছিলাম যে আমাদের যে অর্থনীতির যে চালিকা শক্তিগুলো, প্রবৃদ্ধি যে জায়গাগুলো, যে আমরা বলি গ্রোথ ড্রাইভার, সেখানে সংস্কারের অভাব প্রায় আজকে 15-18 বছরের। পুঞ্জীভূত যে সংস্কারগুলো দরকার ছিল, ট্রেড রিফর্ম, ইনভেস্টমেন্ট ক্লাইমেট, বিনিয়োগ পরিবেশের রিফর্ম, স্মল বিজনেস রিফর্ম, ওভারঅল যে ইকোনমিক রিফর্ম, যেখানে আপনার ট্যাক্স, ল্যান্ড, আপনার ফিসক্যাল পলিসি, এগুলোর যে সমন্বিত রিফর্ম, এগুলোর আমার বহু বছরের অভাব। এটা হলো আমার 4 নম্বর। এই 4টা বিষয় হলো লোকাল। আর পঞ্চম বিষয়, এটা 4x1, যেটা গ্লোবালি 2020-21 সাল থেকে শুরু করে কোভিড পরবর্তী অবস্থায় রেজিলিয়েন্সের নাম করে সাপ্লাই চেইনের যে গ্লোবাল সাপ্লাই চেইন, সেটা রিডিস্ট্রিবিউশন হচ্ছে। জিওপলিটিক্যাল রিজনে আপনি আগে যা সম্ভব ছিল এফডিআই, এক্সপোর্ট, সেগুলোর অনেক বাস্তবতা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর তৃতীয়ত হলো ট্রেড প্রোটেকশনিজম, মানে বাণিজ্যের যে উদারতা ছিল 46 সাল থেকে, 1946 সালের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরের অর্ডার থেকে, সেটা 2017-18 থেকে গ্লোবালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য কিন্তু বাংলাদেশের অর্থনীতির পেছনে একটা বড় ভূমিকা পালন করেছে। এক্সপোর্ট, গ্লোবাল মার্কেট থেকে যে পাওয়ার আমরা লেভারেজ করেছি, সেখানে 82% রেডিমেড গার্মেন্টস, কিন্তু তারপরেও এটা আমাদের লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং সোর্স, লার্জেস্ট ফর্মাল এমপ্লয়মেন্ট সোর্স, লার্জেস্ট ফরেন এক্সচেঞ্জ সোর্স এবং লার্জেস্ট পিলার, স্ট্রংগেস্ট পিলার
অথবা ম্যাক্রো ইকোনমিক ফরেন এক্সচেঞ্জের কারণে সেই জায়গাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং এই 4/1 ইকোনমিক রিয়ালিটি, চেঞ্জিং রিয়ালিটির মধ্যে কিন্তু আমরা বসবাস করছি এবং সেখানে আমি কর্মসংস্থান, বিনিয়োগ, সেই জায়গাগুলোয় আর আপনাদের সময় নেব না, কারণ ফাইন ভাই, শামস, আসিফ সবাই বলেছেন। ব্যাংকিং এবং এনার্জি ব্যাংকিং নিয়ে ওয়ারেস ভাই চমৎকার ভাবে বলেছেন। আমি এখন রেভিনিউ জায়গাটা আসি, ফিসকাল রেভিনিউটা হচ্ছে সরকারের, রাষ্ট্রের অর্থ ব্যবস্থাপনার একটা অংশ। রাষ্ট্রের যে আমরা পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলি, সেটা বাংলাদেশ বরাবরই যখন খুব দরিদ্র ছিল 70-80 দশক, 90 দশক থেকে যখন আস্তে আস্তে উপর দিকে ওঠা শুরু করলো, কিন্তু আমরা তখনও লো ইনকাম দেশ ছিলাম, তখনও কিন্তু আমাদের ফিসকাল ডিসিপ্লিন খুব শক্তিশালী ছিল। মানে অল্প খরচ হতো, কিন্তু আমার রেভিনিউ, আমার ঋণ এবং আমার সরকারি যে আমার উন্নয়ন বিনিয়োগ সবকিছু মিলিয়ে আমি খুব একটা ইনব্যালেন্সড অবস্থায় কখনোই ছিলাম না। কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে 17-18 পর। ওই যে রেভিনিউ পুঞ্জীভূত সমস্যা, দ্বিতীয়ত এক্সেস লোন। আপনারা যদি 2011-তে বাংলাদেশের ফরেন লোন দেখেন আর 2025-24 শেষে দেখেন 650% ইনক্রিজ করেছে। 650% ফরেন লোন লাগবে, প্রতিটা দেশের লাগবে। লো ইনকাম থেকে নিয়ে ধনী যুক্তরাষ্ট্রের মতো দেশ সবাই কিন্তু ফরেন লোন নেয়, কিন্তু সেটা নেওয়ার একটা মাত্রা এবং উদ্দেশ্য সেটা যদি সঠিক না হয়, দেন ফরেন লোন আপনার গলার কাটা হয়ে যাবে। আমার 2021 থেকে ফিসকাল 2025 অর্থ বছর 5 বছরে আমার রিপেমেন্ট, ফরেন লোনের রিপেমেন্ট প্রায় 40% বেড়ে গেছে। সুতরাং আমার একদিকে রেভিনিউ আপনারা জানেন 7-8% জিডিপি, তার চেয়ে নিচে। জিডিপি তো আসলে মানুষের কাছে বোঝা যায় না, এটা বিক্রি করতে পারবো না, ক্যাশ করতে পারবো না। আরো সহজ ভাষায় যদি বলি, আমার 68 মিলিয়ন আমার লেবার ফোর্স বর্তমানে 6,80,00,000। টিন দেয়, টিন আছে 1,20,00,000, 3 নাম্বার আছে 1,20,00,000। এই 6,80,00,000 কিন্তু সবাই ইনকাম করছে, লেবার ফোর্সে আছে, ধরে নিচ্ছি যদি 4% বাদ দিই আনএমপ্লয়মেন্ট ফাইন, যেটা বলেছি। টিন আছে বা 1,20,00,000, কিন্তু রিটার্ন ফাইল করে লেস দেন 45,00,000, আর ট্যাক্স দেয় ওই 45,00,000-এর মধ্যে অনলি 30,00,000। তাহলে আমি রেভিনিউ পাবো কোথেকে? আমার ট্যাক্স এক্সাম্পশন বা ইনসেন্টিভ, কর ছাড় এখন গত বছরে প্রায় 1,60,70,000 কোটি টাকায় চলে গেছে। এটা বহু বছরের আস্তে আস্তে বেড়েছে। কর ছাড় কিছু জায়গায় লাগবে, এরকম উন্নয়নশীল দেশে নতুন নতুন সেক্টর, এখানে কস্ট অফ বিজনেস হাই, ইনফ্রাস্ট্রাকচার নাই ঠিক মতো, কিন্তু যে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে বছরের পর বছর পেয়ে, তাকেও কি আমি কর ছাড় দিয়ে যাবো? নিশ্চয়ই না। সেখানে আমার রেভিনিউ আটকে আছে। আমার বিএনটির ক্ষেত্রে আমার যেটা 90 দশকে এটা চালু করেছিল তৎকালীন সাইফুর রহমান সাহেব, বিএনপির অর্থমন্ত্রী, বাংলাদেশের অর্থনীতি মানে একটা বড় ভিত্তি উনি তখন দিয়েছিলেন। কিন্তু এইটার যে অ্যাপ্লিকেশন, বিএনটিতে যে পরিমাণ ছাড় এবং ফাঁকি, এই দুটো মিলে বাংলাদেশের রেভিনিউ টু জিডিপি যদি আমরা আটকাতে পারতাম, বহু উপরে চলে যেতে পারতো। কিন্তু দিন শেষে আমি এখন আমার গত 9 মাসে এই অর্থ বছরের টার্গেটের তুলনায় 98,000 কোটি টাকা আমার রেভিনিউ শর্টফল। তাহলে বছর শেষে গিয়ে কত বড় এটা হতে যাচ্ছে আপনারা একটু চিন্তা করেন। রেভিনিউর এই অবস্থা, ডেটের কথা আমি আপনাকে বললাম। আবার ডেট টু জিডিপি রেশিও দেখে অনেকে বলে যে বাংলাদেশ তো 19% ফরেন ডেট টু জিডিপি, IMF ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্যান্ডার্ডে আরো উপরে উঠে যাবে। ওভারঅল ন্যাশনাল ডেট টু জিডিপি 37-38%, IMF ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্যান্ডার্ড 70% যাওয়া হবে। জিডিপি তো আমি এনগেজ করতে পারবো না, লোনটা যখন ফেরত দিব জিডিপি ভাঙাতে পারবো? আমাকে টাকা দিতে হবে ডোমেস্টিক বরোইং একটা রেভিনিউ থেকে। রেভিনিউ কি অবস্থা আপনাদেরকে বললাম। আর ফরেন লোনের রিপেমেন্ট আমাকে করতে হবে এক্সপোর্ট এবং মূলত এক্সপোর্ট আর্নিংস থেকে, তার সাথে রেমিটেন্স কখনো কখনো আমাকে হেল্প করবে। সেই এক্সপোর্ট আর্নিংস টু ডেট রিপেমেন্ট রেশিও 100%-এ উপনীত হতে যাচ্ছে আগামী 2-3 বছরের মধ্যে। মানে যা এক্সপোর্ট ইনকাম হবে, নেট ভ্যালু এডিশন, এক্সপোর্ট ইনকাম থেকে নেট ভ্যালু এডিশন তার প্রায় সমান আমাদের না, আমার টোটাল যে এক্সপোর্ট ইনকাম হবে তার প্রায় সমান আমার ফরেন লোনের কাছাকাছি জায়গায় আমার চলে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় আমি আমার যে ফিসকাল ডিসিপ্লিন, এটা অত্যন্ত নড়বড়ে, এবং ফিসকাল যদি ঠিক না হয়, রাষ্ট্র এবং সরকার
তার নিজেকে পরিচালনা করার জন্য, যেটা রাষ্ট্রের জন্য, একটা জাতির জন্য গুরুত্বপূর্ণ এবং একটা উন্নয়নশীল দেশের জন্য যে বিনিয়োগ করতে হয় রাষ্ট্রকে, অবকাঠামোতে, শিক্ষাতে, যেখানে আমার এই মুহূর্তে 2%-এর নিচে জিডিপির আমার বিনিয়োগ, স্বাস্থ্যে যেখানে আমার 0.7% জিডিপি এই মুহূর্তে বিনিয়োগ, ইনফ্রাস্ট্রাকচারে যেখানে আমার মেবি 3% এই মুহূর্তে আমার বিনিয়োগ, আমার মতো দেশে এটা দরকার 7 থেকে 8%, এবং আমার মতো দেশের বাজেট জিডিপির 20%-এর সমান হওয়া উচিত। হিস্টোরিক্যালি গত 20 বছর ধরে এটা 13 থেকে 14%-এর উপরে হয় না। তার মানে আমরা আমার রাষ্ট্রের সক্ষমতা, রাষ্ট্রের উন্নয়ন, জনগণের উন্নয়নের বিনিয়োগের জন্য যেখানে প্রয়োজন আমরা পারছি না। সুতরাং এই পুরো জিনিসটাকে একেবারে শূন্য থেকে সংস্কার করতে হবে। রেভিনিউর সংস্কার অনেক আলাপ হয়েছে, কিছু কমিটি হয়েছে, কিন্তু কাজ আমরা এখনো দেখছি না। আওয়ামী লীগের সময় তো হয়ই নাই, আনফর্চুনেটলি ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়নি। এই সরকার 2 মাস হয়েছে এসছে, মনে হয় কিছু উদ্যোগ নেওয়া যেত, তারপরেও হয়তো আমরা আরো কয়েকটা মাস, রেভিনিউ কমপ্লিকেটেড বিষয়, আরো কয়েকটা মাস হয়তো আমরা সুযোগ দিতে পারবো। কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে যদি রেভিনিউ রিফর্ম শুরু না হয়, তাহলে এই সুযোগটাও আমরা হারাতে যাচ্ছি। আর ফরেন ওভারঅল যে রাষ্ট্রের ঋণ ব্যবস্থাপনা সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে, না হলে খুব শীঘ্রই এটা আমাদের আবার নতুন করে একটা রিপেমেন্ট বার্ডেন আমাদের ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিবে। সময়ের অভাবে আজকে আমি আর বাড়াচ্ছি না। আমি আবারও এনসিপিকে ধন্যবাদ জানাই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এত বড় অর্থনৈতিক সেন্সিটিভ ইস্যুগুলোর উপর ডায়ালগের অবতারণা করার জন্য, এবং আমরা আশা করব আপনারা এই ধরনের ডায়ালগ রাজনৈতিক স্থান থেকে আপনারা কন্টিনিউ করবেন। অনেক ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ ডক্টর মাসুদ। আমি এই পর্যায়ে আলোচনা করার জন্য আহ্বান জানাবো হাসনাত আব্দুল্লাহ এমপি এবং উপসংগঠক। আপনি বেশ কয়েকটি সংসদীয় কমিটির সদস্য এবং সংসদ সদস্য হিসেবে সংসদের ভেতরে কাজ করার যেহেতু আপনার সৌভাগ্য হয়েছে, সেই জায়গা থেকে বর্তমান ক্ষমতাসীন দলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সংস্কারের জায়গা থেকে, এবং অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব না দুরভিসন্ধি দিয়ে কোনটা আসলে রয়েছে, আপনার মূল্যবান মতামত জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল মনে হয় না, এখন শুভ দুপুর। যদিও আমি একটা ইন্ডিভিজুয়াল সেশনে থাকার কথা ছিল জ্বালানি বিষয়ে, কিন্তু এখন আমাকে ব্যাংক বিষয়ে, অর্থ বিষয়ে আমাকে থাকতে হচ্ছে। রাজনীতিবিদদের এটা একটা অসুবিধা, কিছু জানতে হয় আর কিছু বিষয়ে সবকিছু জানতে হয়। এই জন্য দেখা যায় আমরা কিছু বিষয়ে সবকিছু জানা হয় না, আবার সবকিছু বিষয়ে সবকিছু জানা হয় না। এটা হচ্ছে আমাদের লিমিটেশনস। ব্যাংকিং বিষয়ে কথা হচ্ছিল। আমার কাছে মনে হয় সামনে বাজেটকে সামনে রেখে ব্যবসা কাছে আপনাদের একটা দেওয়া উচিত, সেটা হচ্ছে ট্যাক্স অটোমেশন অথবা ভ্যাট অটোমেশনের বিষয়। আপনি দেখবেন কিছুক্ষণ আগে উনি একটা ডেটা দিয়েছেন, আরজিএসসি এর একটা হচ্ছে রিসার্চ আছে, সেখানে 1,28,00,000 টিআইএন ধারী আছে, 1,28,00,000, কিন্তু আয়কর রিটার্ন জমা দিচ্ছে 5.5 লাখের মতো, মানে এটা 5% জমা। আবার আমাদের রেজিস্টার্ড বিজনেস প্রতিষ্ঠান আমাদের প্রায় 1 কোটির উপরে আছে, সেখানে দেখা যায় বছরে 5 লাখ 7 লাখ হচ্ছে আয়কর রিটার্ন দেয়। এটা দেওয়ার কারণও আছে। আপনি যখন আয়কর রিটার্নের যেই ধরনের বর্তমানে যে ট্রেডিশনাল পদ্ধতি, এই ট্রেডিশনাল পদ্ধতিতে দেখা যায় আপনার পেপার কমপ্লায়েন্সের অনেক জটিলতা। এবং কিছুদিন আগে একজন বিজনেসম্যান বলছিলেন এনবিআর যেটা রয়েছে এটা বেসিক্যালি হচ্ছে এখন ন্যাশনাল ব্যুরোক্রেটিক প্রিপারেশনের একটা বলা যায় এনবিআর স্ট্যান্ড ফর। তো দেখা যায় ট্যাক্স ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যে ধরনের জটিলতা, এই জটিলতা যদি আমরা অটোমেশন করে দিতে পারি, পেপারলেস করে দিতে পারি, অথবা এনআইডি কার্ডের সাথে যদি আমরা ইন্টিগ্রেটেড করে দিতে পারি, তাহলে এক কার্ডে অল সার্ভিস হচ্ছে আমাদের হয়ে যায়, এবং আন্ডার ধরনের নেগোসিয়েশন হয় সেটাও কিন্তু কমে যায় এবং সেটা অলমোস্ট জিরো হয়ে যায়। সেজন্য আমাদের ক্যাশলেস, পেপারলেস এবং এনআইডি ইন্টিগ্রেটেড ট্যাক্স এবং ভ্যাট অটোমেশন এখন এটা শুধুমাত্র সময়ের দাবি না, এটা অনেক দেশে, আমি যদি ইউরোপিয়ান অনেক দেশে দেখি এটা অলরেডি অনেক বছর ধরে সেটা প্র্যাকটিসে আছে। আপনি ইংল্যান্ডে যান, ইউএসএ তে যান, ইউএসএ তে যে ট্যাক্স দিচ্ছে এটা মেশিনকে ট্যাক্স দেয়। ইউএসএ দেখা যায় আপনি যখন ট্যাক্স দিবেন, এটা হচ্ছে আপনি একটা স্ট্রিটে বিভিন্ন কর্নার বুথ থাকে, আপনি ওখানে ট্যাক্স দিচ্ছেন, ওখানে কোন আপনি কে ট্যাক্স নিয়েছে কোন ব্যক্তিকেও আপনি কখনো দেখবেন না, আপনার ওই মেশিনের সাথে হচ্ছে আপনার
আপনার হচ্ছে কমিউনিকেশন হচ্ছে। তো সেখানে আন্ডারটেকের কোনো ধরনের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকে না। বাংলাদেশে দেখা যায় এই জিনিসটাকে পেপার ইন্টিগ্রেটেড করে রাখা হয় এবং ব্যাপারটাকে খুব জটিল করে রাখা হয়। সেজন্য যারা ব্যবসায়ী আছে তাদের সুবিধার জন্য এবং আমরা বেশি করে ট্যাক্স এবং ভ্যাট সংগ্রহ করার জন্য আমাদের বর্তমানে ট্যাক্স এবং ভ্যাট অটোমেশনের কোনো বিকল্প নেই। আর দ্বিতীয় যে বিষয়টা, বর্তমানে আমাদের যে সংকট, আমরা কিছুদিন আগে যে জাতীয় সংকটের মধ্য দিয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের ফুয়েল ক্রাইসিস, একই সাথে সাথে আমাদের এনার্জি ক্রাইসিস। এই ফুয়েল এবং এনার্জি ক্রাইসিস এখন দেখা যায় লম্বা লাইন কমে গিয়েছে, এখন লম্বা লাইন নেই। তবে এটা থেকে আশাবাদী হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের ফুয়েল ডিপেন্ডেন্সিটা যদি আমরা দেখি, আমাদের ফুয়েল ডিপেন্ডেন্সিটা ইম্পোর্ট বেসড এবং আমাদের দেখা যায় গ্যাস থেকে আমরা হচ্ছে 43% হচ্ছে আমরা ফুয়েল পাই, এনার্জি পাই। আমরা গ্যাস থেকে সেটা 43% পাই এবং গ্যাসের যে বেশিরভাগ আমাদের এলএনজি কিন্তু হয় কাতার থেকে। এখন এই কাতারের এলএনজি আমাদের প্রত্যেকদিন প্রায় 4000 MMCFD হচ্ছে আমাদের গ্যাস লাগে প্রত্যেকদিন, 4000 মিলিয়ন মিটার কিউবিক ফুট পার ডে। কিন্তু দেখা যায় আমাদের হচ্ছে এই ডোমেস্টিক আমাদের সোর্সিং করতে পারি আমরা 2000 MMCFD, আমাদের স্টিল 2000 শর্ট MMCFD। এখন এটাকে আমরা কাতার থেকে আনতে হয় অথবা ওমান থেকে আনতে হয়, ওমানও আবার সেটা কাতার থেকে কিনে। এখন দেখেন আমরা এই যে হেভিলি একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা হচ্ছে আমরা ফুয়েলে গিয়ে আমাদের এনার্জি আমাদের সোর্স করতে হয়। এরপর দেখেন আমাদের প্রায় 21% আমাদের হচ্ছে এনার্জি আমরা সোর্স করি হচ্ছে আপনার ইয়া থেকে, আপনার এইচএফও থেকে, মানে হেভি ফুয়েল অয়েল যে জায়গা থেকে আমাদের করতে হয়, আমাদের ডিজেল থেকে করতে হয়। অর্থাৎ এই যে ফার্নেস অয়েল ডিপেন্ডেন্সি আমাদের কখনোই এনার্জি ইন্ডিপেন্ডেন্ট করবে না। তো এনার্জি ইন্ডিপেন্ডেন্ট না হলে আমাদের যে প্রবলেমটা হবে, দেখা যায় আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল আমাদের এনার্জি অনেক ক্রাইসিস আছে। ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল এনার্জি ক্রাইসিসের কারণে আমাদের হচ্ছে বিজনেস বাড়তিও হচ্ছে না, বিজনেস বাড়ে না। আমাদের এখানে দেখা যায় প্রচুর পরিমাণ আমাদের লোডশেডিং এর কারণে আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রত্যেক বছর ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেজন্য আপনি যদি আমাদের আশেপাশের দেশগুলোতে দেখেন, ইন্ডিয়াতে দেখেন, তারা কিন্তু আপনার এনার্জি সোর্সকে ডাইভার্সিফাই করতে পারে। আমাদের পাকিস্তান দেখবেন, ওরা হচ্ছে আপনার রিনিউয়েবলস এখন এই যে এখন একটা ইসরায়েল এবং হচ্ছে ইসরায়েলের যে সংকটটা তৈরি হয়েছে, ইসরায়েল ইউএসএ এবং মধ্যপ্রাচ্য ইরানের সাথে যে যুদ্ধটা হয়েছে, সেটার ইম্প্যাক্ট কিন্তু পাকিস্তানে পড়ে নাই, উরুগুয়েতে পড়ে নাই, কেনিয়াতে পড়ে নাই, কারণ হচ্ছে তারা এখন রিনিউয়েবলস এখন ডিপেন্ডেন্ট। দেখা যায় তাদের 57% বেশি হচ্ছে আপনার এনার্জি আপনার হচ্ছে রিনিউয়েবলস থেকে তারা উৎপাদন করতে পারছে। কিন্তু আমাদের রিনিউয়েবলস এর উৎপাদন ক্যাপাসিটি হচ্ছে 2.9% মাত্র, জাস্ট 2.9%। এখন আমাদের এই যে লাস্ট আপনি 10-15 বছরে যদি দেখেন, আমাদের নতুন কোন ধরনের হচ্ছে আমরা ডোমেস্টিক কোনো সোর্সিংই করি নাই রিনিউয়েবলস এর জন্য। আমাদের একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে গেছে, কিন্তু এগুলা থেকে হচ্ছে আমরা সোর্স করতে পারি না। তো সেটার জন্য আমরা বলবো যে সুদূর প্রসারে আমাদের পরিকল্পনার ঘাটতি ছিল। আমাদের দিন শেষে আমাদের যে ইম্পোর্ট বেস যেই আমাদের এনার্জি সোর্সিং করার যে পদ্ধতি বা আমাদের যে প্রক্রিয়া ডিপেন্ডেন্সি, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং আমাদের দিন শেষে রিনিউয়েবলস আমাদের যাইতে হবে। আমরা যদি রিনিউয়েবলস না যাই, আমাদের যে পরিমাণ প্রত্যেক দিন আমাদের এই পিক টাইমে আমাদের 15 গিগাওয়াট, 15,000-16,000 আমাদের গিগাওয়াট হচ্ছে আমাদের ডিমান্ড, পিক ডিমান্ড। এটা হয়তো উইন্টারে সেটা ফল করে 7-8 গিগাওয়াটে আসে, কিন্তু আমাদের দেখা যায় এইটাও হচ্ছে আমরা নিজেরা সোর্স করতে পারবো না। আমরা যদি প্রত্যেক বছর এই ধরনের এই যে ক্রাইসিসটা এখন তৈরি হয়েছে, এই ক্রাইসিস কিন্তু এটা মানে ইমিডিয়েট সলিউশন হবে বলে বোধ হচ্ছে না। এটা একটা লং টার্ম একটা ইম্প্যাক্ট ইকোনমির মধ্যে পড়বে এবং এনার্জির মধ্যে পড়বে। এবং দিন শেষে যদি এনার্জি এই পুরা সিস্টেম কলাপস করে, আমার পুরা হচ্ছে বিজনেস কলাপস করবে, আমার হচ্ছে সবকিছু আমার হচ্ছে প্রাইস ইনক্রিজ হবে এবং দেখা যায় যে স্থানীয়ভাবে আমাদের যে এসএমই সেক্টর যেটা নিয়ে আমরা আশাবাদী হচ্ছি, ওই জায়গায় কিন্তু বড় ধরনের একটা সংকট সৃষ্টি হবে। সেজন্য আমাদেরকে এখন ডাইভার্সিফিকেশন অফ এনার্জি সোর্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে সিসমিক হচ্ছে সার্ভের মধ্য দিয়ে আমাদের অফশোরে অনশোরে হচ্ছে আমাদের গ্যাসের যে সংকট, আমরা প্রত্যেকদিন গ্যাসের সংকট সমাধানে আমাদের সিসমিক সার্ভে করা গুরুত্বপূর্ণ। মায়ানমার সেই জায়গায় সফল হয়েছে, ইন্ডিয়া সেই জায়গায় সফল হয়েছে। আমাদের যে এফএসআরইউ গুলো রয়েছে, আমাদের ল্যান্ড বেসড এফএসআরইউ করা যায় কিনা সেই জায়গায় আমাদের হচ্ছে দৃষ্টি দেওয়া উচিত। তবে আমি লাস্ট কিছুদিন জ্বালানি বিষয়ে আমি একটা কমিটিতে আছি, জাতীয় জ্বালানি বিষয় কমিটি, সেই জায়গায় দেখা মূলত
বিশেষ করে আমাদের মধ্যে অনেকেই, সব আমরা না, আমাদের মধ্যে অনেকেই যে এলএনজির সাথে রিলেটেড সে গভর্নমেন্টকে পুশ করার চেষ্টা করে এলএনজি কিভাবে আমাদের দেশে হচ্ছে এনার্জি সংকট নিরসনে সহায়তা করবে। কারণ এলএনজি কোম্পানিগুলো তারা ইম্পোর্ট করে, মানে হচ্ছে ইনভেস্ট করে, এবং দেখা যায় রিটায়ারমেন্টের পরে দেখা যায় আমরা ওই এলএনজি কোম্পানির কোন একটা অ্যাডভাইজরি হচ্ছে চাকরি বাকরি করে বা কোনো একটা পোস্টে যায়। আবার যে হচ্ছে এইচএফ নিয়ে কাজ করে সে দেখা যায় গভর্নমেন্টকে পুশ করে, পলিসিতে পুশ করে যে আমাদের হেভি ফুয়েল অয়েল গুলো যদি আমরা ইম্পোর্ট করি বেশি বেশি, সেটা কিভাবে আমাদের এনার্জি ক্রাইসিসকে সলভ করবে। আমাদের দেখা যায় যে ডিজেল নিয়ে কাজ করে সে গভর্নমেন্টকে পুশ করে কেমনি ডিজেলকে হচ্ছে আপনার যদি গভর্নমেন্ট ডিজেল বিভিন্ন জায়গা থেকে কিনে, স্পট মার্কেট থেকে কিনে, এখানে দেখা যায় গভর্নমেন্টের মধ্যে অনেকগুলো হচ্ছে এজেন্ট আছে, মানে গভর্নমেন্টের অনেক আমলারা হচ্ছে বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে হচ্ছে এখানে পারপাস সার্ভ করে, এবং এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। আমাদের মধ্যে অনেকেই, সব আমরা অনেক, আমরা হচ্ছে দেশপ্রেমিক, অনেকরা হচ্ছে স্যাক্রিফাইসিং, কিন্তু অনেক আমরাই আছে তারা সরকারি চাকরির এই ক্যাপটাকে ব্যবহার করে বেসিক্যালি বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করে, এবং গভর্নমেন্টের পলিসিতে তারা তাদের ব্যক্তিগত এজেন্ডাকে পেনিট্রেট করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমরা যদি এনার্জিতে ডিপেন্ডেন্ট হইতে চাই, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমাদের অবশ্যই আমাদেরকে রিনিউয়েবলস এর মধ্যে যাইতে হবে। রিনিউয়েবলস এর মধ্যে যদি আমরা যাইতে পারি তাহলে হচ্ছে আমরা যদি এটাকে ডাইভার্সিফাই করতে পারি, আমাদের অ্যাটলিস্ট 7 গিগাওয়াট থেকে 9 গিগাওয়াটে আমরা যদি এটাকে আপলিফট করতে পারি, তাহলে আমাদের যেই মানে ইন জেনারেল যে ডিমান্ড আমাদের প্রত্যেক বছর থাকে, এটাকে আমাদের মিট করা অনেক বেশি সহজ হবে। আর যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল যে ওভারঅল গভর্নমেন্টের যেই হচ্ছে আপনার মুড, আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে গভর্নমেন্ট আসলে কি এটা বোঝা যাইতেছে না, মানে এটা আসলে হাসিনার সময় একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়, মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করে হাসিনা। এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস, আমার কাছে এটা মনে হইতেছে, মানে আমি নিশ্চিত। কারণ এবং আপনি দেখবেন খুব শীঘ্র এটা বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে, এইচপিএম কে ভুল বোঝানো হয়। কারণ ভুলটা বুঝায় কারা, দেখা যায় এখানে অনেক ধরনের ফ্রিঞ্জ এলিমেন্ট আমার কাছে মনে হয় গভর্নমেন্টের সাথে আছে, যারা আমাদের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরিয়ে নিচ্ছে। এবং এখানে আমাদের যে সংস্কারের ইনস্টিটিউশনাল আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের বিউরোক্রেসির জায়গায় হচ্ছে একটা মেসিভ একটা আমাদের এটা হচ্ছে রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল। এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সবকিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলোকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। এখন আমার কাছে ম্যাডাম খুব ভালো বলেছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনা থেকে তো সবচেয়ে বেশি হচ্ছে মানে সেন্ট্রাল, একদম সবকিছুকে সেন্ট্রালাইজ করা, হাসিনাকে যেভাবে সবকিছু সেন্ট্রালাইজ হয়েছে, এর থেকে শক্তিশালী তো আর কেউ থাকে না, আর কেউ ছিল না, তারপরেও তো শেখ হাসিনা টিকে থাকতে পারে না। এখন গভর্নমেন্টের মাথার মধ্যে যদি এটা এখন হয় যে আমাকে সবকিছুই নিয়ন্ত্রণ আমার লাগবে, সবকিছুই আপনার হচ্ছে তারিখ দিয়ে এসে সমাধান করতে হবে। একদিন দেখলাম যে মিনিস্ট্রিতে কোনো এক এমপ্লয়ের ওনার ছেলে হারাই গেছে, এইটা হচ্ছে এই জায়গায় হচ্ছে তারিখ দেওয়া হচ্ছে, এই জিনিসটাকে সলভ করতে হয়েছে। তো এই জিনিসটা আমাদের জন্য কোনো সুখকর নয়। এবং ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি স্বীকার করলেন, এটা গভর্নমেন্টের একটা দীনতা, উনি স্বীকার করলেন যে আমরা আসলে যে একরকমের এটা ওনাদের হচ্ছে সংস্কার নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের করেছি মুঘলের হাতে, খানা খেতে হবে একসাথে, এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি। এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে, পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নেই। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন
বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে এবং প্রতিষ্ঠানগুলো বিট্রেড ফিল করছে। কারণ আপনি বলেছেন এবং পুলিশ সংস্কার কমিশন, পুলিশের সুরক্ষার জন্য পুলিশ সংস্কার কমিশন দরকার ছিল। আপনারা দেখেন পুলিশকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে দীর্ঘ 17 বছর। ভাই পুলিশই তো মানুষ, সে মানুষ না, তার তো নিজস্ব প্রোটেকশনের দরকার আছে। কিন্তু আপনি দেখেন আবার পুলিশের পোস্টিং, আবার পুলিশের প্রমোশন, আবার পুলিশের পদায়ন, সবগুলাকে আপনার মন্ত্রীর ইচ্ছার মধ্যে আপনি রেখে দিন। আবার আপনি দেখেন আপনার বিচার বিভাগের আপনার সংস্কারটা হয় নাই। এখানে সেক্রেটারি উনি আইনমন্ত্রী সংসদে দাঁড়াইয়া উনি অনেকগুলা সত্য উনি চেপে গিয়েছেন এবং অনেকগুলা অসত্যের অবতারণা করেছেন কাব্যিক ভাবে এবং খুবই এত এইভাবে লাই বলতে পারে, এটা আমার কাছে খুব অবাক হয়েছে। উনি বলেছেন পোস্টিং প্রমোশন পদোন্নতির এটার কোনো এখতিয়ার নাকি আইনমন্ত্রীর নাই, খাতা কলম অবশ্যই নাই, কিন্তু প্র্যাকটিসে আইনমন্ত্রী যেটা বলে সেটাই হয়। এখন আপনি একটা বিচারক ফেয়ারলেস কোন একটা বিচার কার্য পরিচালনা করবে বাংলাদেশ নাই, আপনি তার সেক্রেটারিয়েটটা আপনি তাকে দখল করে রাখেন। আমাদের বিউরোক্রেসিকে আপনি স্ট্রাকচারাল রিফরমেশন আনলেন এবং এটা না আনার কারণে যেটা হয়েছে পুরা জাতির প্রত্যেকটা ভোটার, ইভেন বিএনপিকে যারা ভোট দিয়েছে তারাও প্রতারিত হয়েছে, তারাও নিজেরা কারণ দিন শেষে তো বিএনপি রাষ্ট্র কাঠামোর বাইরে না। বিএনপি হয়তো আপনি যদি পার্টি পলিটিক্স করে কত একটা নির্দিষ্ট যদি 5% বা 10% পার্টি পলিটিক্স করে, ভোটার তো কর্মী না, যারা ভোটার ভোট দিয়েছিল যে বিএনপি এসে এগুলো সংস্কার করবে তারাও একটু বিট্রেড ফিল করছে। সেজন্য আমাদেরকে আবার রিঅর্গানাইজ হইতে হবে। আমাদের এখানে যারা আছে আমাদের রিঅর্গানাইজ হইতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র সাহিত্য সংসদের ভিতরে না, আমাদের সংসদের বাইরে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। সেটা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে একইভাবে অব্যাহত রাখতে হবে। আবার যেন এমন কোন সিস্টেম বিদ্যমান না থাকে যে সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। আমাদের আবার মাথায় রাখতে হবে সেটার মধ্য দিয়ে একজন ব্যক্তি ঢুকবে, ঢুকে আবার শেখ হাসিনা হয়ে বের হবে, এরকম কোন যেন রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান না থাকে। সেজন্য আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে এবং আমরা অবশ্যই, আমরা যেহেতু 5 আগস্ট জুলাইয়ের মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত গিয়েছি, আমরা সংস্কার অবশ্যই আনবো। আজকে না হোক আগামীকাল হোক পরশু, এটা অবশ্যই, এটা জাতি, এটা আমাদের নিয়তি এবং এটা আমাদের চূড়ান্ত, আমাদের বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশের চূড়ান্ত নিয়তি এই সংস্কার। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসান আব্দুল্লাহ এমপিকে ওনার মূল্যবান মতামত রাখার জন্য। আজকে এই সেশন অর্থনৈতিক পুনর্গঠন, দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান, এই বিষয়ক সেশনটির আমরা একদম শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। পুরো সেশনটিতে মডারেটর হিসেবে উপস্থিত ছিলাম আমি জাভেদ রাসিম, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং শিল্প ও বাণিজ্য সেলের প্রধান। আলোচনা একই সাথে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে সকল ঘটনাগুলো ঘটেছে সেগুলোর অর্থনৈতিক পুনর্গঠন এবং লাস্টের 16 বছরের যে রেজিম থেকে আমাদের কোনো শিক্ষা নেওয়া দরকার আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবেন আজকে এই সেশনের সম্মানিত চেয়ার জনাব সার্জিস আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় কনভেনশনে সম্মানিত প্যানেলিস্ট, সম্মানিত উপস্থিতি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কিভাবে বাংলাদেশটাকে একটা লুটের রাজ্যে পরিণত, ঘটনায় কয়েকদিন ধরে কথা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চালু হয়েছে। এটা আমরা জানি যে রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম তাদের তত্ত্বাবধানে হয়েছে এবং এটার জন্য রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে এই প্রজেক্টের যে অর্থ সেটা নেওয়া হয়েছে, ঋণ সহায়তা যার পরিমাণ প্রায় 1,20,000 কোটি টাকা। এবং ইউএস ভিত্তিক ওয়েবসাইট
গ্লোবাল ডিফেন্স কর্প তারা তাদের পরিসংখ্যানে বলছে যে এই যে 1,20,000 কোটি টাকার প্রজেক্ট, এটা এই প্রজেক্টটা করতে টিউলিপ সিদ্দিকীকে সামনে রেখে, একজন নেগোশিয়েটর হিসেবে রেখে, টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানা, সজীবুদ্দিন জয় এবং শেখ হাসিনা, এই সিন্ডিকেট শুধু একটা প্রজেক্ট থেকে 50,000 কোটি টাকা কমিশন নিয়েছে, যেগুলো মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিদেশে বিভিন্নভাবে পাচার করে নেওয়া হয়েছে। এইভাবে বাংলাদেশে বিগত 16 বছরে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে, এবং এগুলোর মধ্য দিয়ে দিন শেষে আমাদের যে প্রয়োজনীয় যে মেগা প্রজেক্টগুলো ছিল সেগুলোকেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের উপরে, দেশের উপরে একটা বোঝা হিসেবে অবতারণ করা হয়েছে। ঘটনা 2, আমরা আদানি নিয়ে একটা বিশাল আলোচনা আমরা দেখেছি কিছুদিন আগে, কয়েক বছর আগে, যাকে নরেন্দ্র মোদীর কেশিয়ার বলা হয়। তো আমরা দেখলাম যে আদানির সাথে বাংলাদেশের একটা চুক্তি হলো। ভারতের বিখ্যাত সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা তিনি তার একটা লেখায় বলছেন যে এই যে চুক্তিটা হলো বাংলাদেশের সাথে আদানি, এটা যতটা না বাংলাদেশের জন্য অতি জরুরি, তার চেয়ে বেশি হচ্ছে মোদীকে খুশি করার চুক্তি, এবং তার চেয়ে বেশি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকবে, এই টিকে থাকার ফিটা আদানির মাধ্যমে মোদীকে পাঠানো হতো, যেটার আরেকটা নাম ছিল ক্যাপাসিটি চার্জ। আপনি তার বিদ্যুৎ ক্রয় করেন আর না করেন, প্রতি বছর আপনাকে $450 মিলিয়ন তাকে আপনার ক্যাপাসিটি চার্জ দিতে হতো। এবং তার চেয়ে বড় দুঃখজনক হলেও সত্য যে এটা যখন নীতি বহির্ভূত হচ্ছিল, তখন শুধুমাত্র ওই চুক্তিটা করার জন্য নীতিটার পর্যন্ত পরিবর্তন করা হয়। এইভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য ঠিকাদারদেরকে, যারা ক্ষমতায় টিকে রাখে, তাদেরকে চার্জ দেওয়া হয়েছে। আমরা যদি আরেকটা পরিসংখ্যান দেখি, ভাই একটু আগে বলেছিলেন 2009 সালে আমাদের ঋণের পরিমাণ ছিল 2,76,000 কোটি টাকার মতো, যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো। এবং তাদের পতন হওয়ার সময় 24 অগাস্টে বাংলাদেশের ঋণ প্রায় 18,36,000 কোটি টাকা, যেটা প্রায় 6 থেকে 6.5 গুণ বৃদ্ধি পেয়েছে এই অল্প কয়েক বছরে। এবং আমাদের বর্তমানে এই যে ঋণের বোঝা, আমরা যদি আগামীতে আর কোনো ঋণ নাও নেই, তাও এই বোঝা আমাদের শোধ করতে প্রায় 40 বছর সময় লাগবে। এবং বাংলাদেশে একটা সদ্য জন্ম নেওয়া শিশু, তার মাথাও প্রায় 1.5 লক্ষ টাকার ঋণ চাপিয়ে দেওয়া হয়েছে। আরেকটা ঘটনার দিকে যদি আমরা লক্ষ্য করি, আরেকটা পরিসংখ্যান, পাচার নামক লুটপাট। আমাদের বিগত 16-17 বছরের এই ফ্যাসিস্ট রেজিম তাদের সময়ে পাচার করেছে প্রায় 11 লক্ষ কোটি টাকা, যেটা দিয়ে 35-40টা পদ্মা সেতু নিমিষে বানানো যেত। যেই পদ্মা সেতু নিয়ে এত গৌরব, সেখানে প্রায় 30-40% টাকা তারা লুটপাট করেছে। আমরা দেখলাম সেই শেখ হাসিনা গর্বের সাথে নির্লজ্জভাবে বলছে যে তার পিয়নেরই প্রায় 400 কোটি টাকা আছে। অর্থাৎ একজন পিয়ন কতটা লুটপাট করলে সে 400 কোটি টাকার মালিক হতে পারে। তাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার শুধু লন্ডনে বাড়ি ছিল 360টা। মানে আমি শুধু এই কথাটা বলি যে তার শরীরে হাড় 206টা, মৃত্যুর পর এক একটা হাড়কে, তার এক একটা বাড়িকে যদি এক একটা কবর মনে করে এক এক জায়গায় রাখা হয়, তাও অনেক বাড়ি বেঁচে যাবে। তো বাড়ি থেকেও
এরকম অসংখ্য তাদের মন্ত্রী ছিল, যেখানে এই এক মন্ত্রী সাইফুজ্জামানে প্রায় 10,000 কোটি টাকা পাচার করেছে। আপনি দেখবেন ভাইরা বলেছেন ব্যাংকিং খাত নিয়ে যে এক সালমান এফ রহমান প্রায় 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লুটপাট করেছে, এবং শেখ হাসিনার পরে 3-4টা মানুষ মিলে শেখ হাসিনার 3-4টা হাত হিসেবে পুরো বাংলাদেশকে এভাবে নিয়ন্ত্রণ করতো, লুটপাট করতো। তো আমরা যেটা এখন হয়েছে, বর্তমান সরকার থেকে শুরু করে টকশো টেবিল প্রত্যেকটা জায়গায় সমালোচনা এখন বিএনপির জায়গা থেকে যখন আমরা শুনি, তখন অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি শুনি, এবং সেখানে সমন্বয়কদেরকে টেনে নিয়ে আসা হয়। আমরা আমাদের জায়গা থেকে বর্তমান সরকারের সমালোচনাগুলো করি, কিন্তু আমরা যেন বিগত 16-17 বছরের যে এত বড় লুটপাটের রাজ্য, যেটার ফলে একটা গণঅভ্যুত্থান হতে হলো, হাজারের অধিক মানুষকে জীবন দিতে হলো, এত মানুষকে রক্ত দিতে হলো, আমরা যেন এই ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, এই শোষণগুলো যেন আমরা ভুলে না যাই, এগুলো যেন আমাদের আলোচনায় আসে। কারণ এটা অনেক বেশি জরুরি যে আমাদের যখন যৌক্তিক হোক অযৌক্তিক হোক তর্কটা যখন নিজেদের মধ্যে চলে আসে, তারা তখন দর্শক সারিতে বসে যারা এতদিন এই লুটপাটগুলো করেছে আরামায়েশ করে আর আমাদেরকে দেখে মজা নেয়। তো আমাদের যেমন সেগুলো সামনে রাখতে হবে, সেই খতিয়ানগুলো সামনে নিয়ে আসতে হবে, পাশাপাশি সেগুলো থেকে শিক্ষাও নিতে হবে। আমরা আহ্বান করবো আমাদের জায়গা থেকে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে, বর্তমানে সরকারি বিএনপি রয়েছে, তাদের সংখ্যাগরিষ্ঠতা, তাদের পদ সম্পর্কে আমাদেরকে বিব্রত করছে, বাংলাদেশের মানুষকে বিব্রত করছে। আমরা তাদেরকে আহ্বান করব যে বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। বাংলাদেশে যেন আপনারা কিংবা অন্য যে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য কোন ঠিকাদারকে যেন কোন ধরনের ক্যাপাসিটি চার্জ দিতে না হয়। বাংলাদেশে যেন ঋণ খেলাপি নামক ব্যবসা আর শুরু না হয়। বাংলাদেশে যেন পাচার নামক লুটপাট আর না হয়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন গল্প শুনতাম। আজকে এনবিআর আমাদের টপিকের একটা অংশ। এনবিআর এর চেয়ারম্যান নেওয়া হবে নাকি, এটার জন্য বিভিন্ন জায়গা থেকে গল্প শোনা যেত যে এ নাকি 100 কোটি টাকা দিতে রাজি, সে নাকি 120 কোটি টাকা দিতে রাজি। কেউ বলছে 150 কোটি হলেও সমস্যা নাই, আমরা দিব, কিন্তু আমাদের যদি কোনোভাবে ওইখানে চেয়ারম্যানটা বসে। এখন চেয়ারম্যানের যখন চেয়ারম্যান কে বসবে তার প্রোফাইল সম্পর্কে ওই দায়িত্বশীলরা জিজ্ঞাসা করে, তখন যিনি ওই চেয়ারম্যানের সুপারিশ করেন তিনি আবার বলেন ওই চেয়ারম্যান নাকি শতভাগ সৎ। যেই লোকটা 100 কোটি টাকা দিয়ে এনবিআর এর চেয়ারম্যান হইতে চায়, সেই লোকটা কিভাবে শতভাগ সৎ হইতে পারে? এবং পরবর্তীতে ওই লোকটার থেকে আবার বিভিন্ন মাধ্যমে দায়িত্বশীলদের কাছে উত্তর যায় যে সেই লোকটার 1 টাকা দেওয়ারও সামর্থ্য নাই। অন্য কিছু মানুষ 100 কোটি টাকা দিয়ে সেই লোকটা ভালো দেখে তাকে সেখানে বসাইতে চায়। তাহলে একবার চিন্তা করেন যে ওই মানুষটাকে যারা এই টাকাটা দিয়ে বা ইনভেস্ট করে সেখানে বসাবে, তারা সেখান থেকে দেশের মানুষের রাজস্বের কত হাজার হাজার কোটি টাকা লুটপাট করবে, দেশকে বঞ্চিত করবে। তো আমাদের এই ধরনের মধ্যবর্তী কিছু দালাল আছে, এই দালালদের থেকে দেশটাকে মুক্ত করাটা খুবই জরুরি। হাসনাত একটু আগে বলেছে এই যে আন্ডার টেবিল নেগোসিয়েশন, এভাবেই এই আন্ডার টেবিল নেগোসিয়েশন গুলো হয়। ভাইরা যেটা একটু আগে বললেন এখানে যে বাংলাদেশের যতটুকু রাজস্ব প্রয়োজন তার ধারে কাছেও যখন হয় না, তখন সরকারকে 2 মাস যেতে না যেতেই 50,000 কোটি টাকা ঋণ নিতে হয়। তো আমরা আমাদের জায়গা থেকে দিন শেষে আহ্বান করব যে আমাদের এই সামগ্রিক একটা সংস্কার দরকার। আমরা গ্রামে দেখি 16 থেকে 20 গ্রেডের একটা চাকুরির জন্য, একটা পিয়ন পোস্টের চাকুরির জন্য মানুষ
নিজের ভিটা বাড়ি বন্ধক দিয়ে 10-15 লাখ টাকা ঘুষ দিতে রাজি থাকে, কিন্তু একজন পিয়ন তার ওই বেতন দিয়ে কোনোদিন তার সংসার ভালোভাবে চালাইতে পারবে না। তার মানে ওই 10-15 হাজার টাকা তার মূল লক্ষ্য না, তার মূল লক্ষ্য ওই পদটাকে ব্যবহার করে অসৎ উপায়ে আরো টাকা উপার্জন করা, যেখানে মানুষদেরকে জিম্মি করা হয়, যেখানে অনেক মানুষের সাথে বৈষম্য হয়, অনেক মানুষের সাথে অন্যায় হয়, যেখানে মানুষ তার ন্যায্য অধিকারটা পায় না। তো সামগ্রিকভাবে আমরা একটা চক্রের মধ্যে, দুষ্টু চক্রের মধ্যে ঢুকে গিয়েছি। আমাদের এটা থেকে মুক্তি প্রয়োজন। এটাতে যেমন আমাদের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, আপনাদের এগিয়ে আসতে হবে। সবার আগে যারা এই পলিসি মেকার, যারা আজকে আমাদের এই সরকার চালাচ্ছেন, যারা ক্ষমতায় থাকেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। আপনাদের যদি সদিচ্ছা থাকে, আমরা বিশ্বাস করি আমরা প্রত্যেকেই আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। পরিশেষে শুধু এটুকুই বলতে চাই যে এই বিএনপি সরকার কিংবা বর্তমান সরকার, আমরা তাদেরকে চাই তারা তাদের জায়গা থেকে যেন আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নেতৃত্বটা, যার সবচেয়ে ক্রুশিয়াল সময় আগামী 5 বছর, তারা যেহেতু সরকারে আছে, তারা যেন এই নেতৃত্বটা নেয়, নেতৃত্বটা দেয়। তারা যেন এটা মনে রাখে যে তারা যত অপচেষ্টায় করুক না কেন, তাদেরকে যতজন যতভাবে প্রভাবিত করুক না কেন, কিংবা তাদেরই যতভাবে এটাকে ভিন্ন খাতে নেওয়ার ইচ্ছা থাকুক না কেন, তারা চাইলেও এটা আগামীতে করতে পারবে না, আমরা করতে দিব না। এবং আমরা সবাই মিলে যদি আমাদের কণ্ঠটাকে জারি রাখি, আমরা সবাই মিলে যদি আমাদের কাজটুকু করে যাই, আমাদের প্রতিবাদ ওই সংসদ থেকে রাজপথে আমরা যদি জারি রাখতে পারি, বাংলাদেশে আগামী কোন সরকার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, আমাদের কাউকে আর বিপথে নিতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীতে আবারও এভাবেই দেখা হবে। আজকে আমাদের এই যে প্রথম সেশন, এই সেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের পরবর্তী সেশন এখনই শুরু হয়ে যাবে।